أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما ربي زدني علما শিশু আইন শিশু আইন 2013 সালের 24 নং আইন। ধারা 1 আইনের পরিচিতি, শিরোনাম এবং কার্যকারিতার তারিখ বা সীমা। ধারা 2 বলা হয়েছে বিভিন্ন বিষয়ের সংজ্ঞা। ধারা 3 আইনের প্রাধান্য। ধারা 4 শিশুর সংজ্ঞা। ধারা 5 প্রবেশন কর্মকর্তা। ধারা 6 প্রবেশন কর্মকর্তার দায়িত্ব ও কর্তব্য। ধারা 13 শিশু বিষয়ক হেল্প ডেস্ক গঠন থানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক, এবং একজন সাব ইন্সপেক্টরকে দায়িত্ব দিতে হবে। যদি কোনো নারী সাব ইন্সপেক্টর থাকে তাকে অগ্রাধিকার ভিত্তিতে দায়িত্ব দিতে হবে। আর এই পুলিশ কর্মকর্তাকে, যিনি শিশু বিষয়ক হেল্প ডেস্কের দায়িত্বে থাকবেন, তাকে শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা নামে অভিহিত করা হবে। ধারা 14 পুলিশ কর্মকর্তার দায়িত্ব এবং কর্তব্য। ধারা 15 রিপোর্ট প্রদান। পুলিশ অফিসার কিভাবে রিপোর্ট প্রদান করবেন, পৃথক পৃথকভাবে রিপোর্ট প্রদান করতে হবে, এবং পৃথক পৃথকভাবে রিপোর্ট প্রদান আদালত পৃথক পৃথকভাবেই গ্রহণ করবে। ধারা 15 কথা বলা হয়েছে মামলা হস্তান্তর বা স্থানান্তর। শিশু শিশু সংক্রান্ত অপরাধ শিশু আদালতে প্রেরণ করতে হবে। বয়স্ক ব্যক্তির অপরাধ বয়স্ক ব্যক্তির অপরাধ ক্ষমতা সম্পন্ন আদালত বা এখতিয়ারাধীন আদালতে প্রেরণ করতে হবে। আর এই প্রেরণ করার বিষয় বা স্থানান্তর করার বিষয়টি পাবলিক প্রসিকিউটরকে অবহিত করতে হবে। ধারা 15। ধারা 20 শিশুর বয়স নির্ধারণে প্রাসঙ্গিক তারিখ, অর্থাৎ যে তারিখে শিশু অপরাধ সংঘটন করছে সেই তারিখটাই হবে কি শিশুর বয়স নির্ধারণের প্রাসঙ্গিক তারিখ। ধারা 21 বয়স অনুমান ও নির্ধারণ। শিশুর বয়স নির্ধারণে শিশু আদালত প্রয়োজনে তদন্ত বা শুনানির ব্যবস্থা করবেন। তদন্ত শুনানির ব্যবস্থা সাপেক্ষে যদি কোনো তথ্য পাওয়া যায় তাহলে শিশুর বয়স নির্ধারণ করে তা ঘোষণা করবেন, এবং তা লিপিবদ্ধ শিশুর বয়স হিসেবে তা ঘোষণা করবেন এবং লিপিবদ্ধ করবেন। বয়স নির্ধারণের উদ্দেশ্যের ক্ষেত্রে শিশুর ক্ষেত্রে যদি কোনো তথ্য বা কোনো বিবৃতি বা কোনো সাক্ষ্য প্রমাণাদি বা কোনো রেজিস্টার বা অন্য কোনো সনদ যদি পাওয়া যায় বা প্রাসঙ্গিক দলিল যদি পাওয়া যায়, তার ভিত্তিতে কি করতে হবে, তা চাইতে পারবে, যে কোনো জায়গায় চাইতে পারবে। আর এই চাওয়ার ক্ষেত্রে প্রয়োজন পড়লে শিশু আদালত ওই ব্যক্তিকে সাক্ষ্যের সমন দিয়ে হাজির করার জন্য নির্দেশ দিতে পারবে। ধারা 21। এছাড়া যদি কোনো শিশুর বয়স নির্ধারণ করা হয় এবং নির্ধারণ করা শেষে যদি বিচার কার্যক্রম সম্পন্ন করা হয়, সেই ক্ষেত্রে পরবর্তীতে যদি শিশুর বয়স যদি নতুন করে নির্ধারণ করে যদি বোঝা যায় যে আসলে শিশু ছিল না, সেই ক্ষেত্রে আদালত কর্তৃক যে বিচার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তা বাতিল হবে না বা অকার্যকর হবে না। কিন্তু কোনো শিশুকে যদি শিশু হিসেবে গণ্য না করা হয়, বয়স্ক হিসেবে যদি গণ্য করা হয়, গণ্য করে যদি বিচার ব্যবস্থা করা হয়, এবং পরবর্তীতে যদি ওকে শিশু হিসেবে প্রমাণ করা যায় বা সে যদি শিশু হয়, কোনো সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যদি প্রমাণ করা যায়, তাহলে পূর্বের মতামত, তাকে যে শিশু হিসেবে গণ্য করা হয় নাই, সেই মতামত কি করা হবে, বাতিল করে তাকে নতুন করে বাতিল করা যাবে বা পূর্বের মতামত পরিবর্তন করা যাবে। ধারা 21। ধারা 23 শিশু আদালতের অধিবেশনে কোন কোন ব্যক্তি উপস্থিত থাকতে পারবেন। ধারা 24 শিশু আদালতে হাজির করার জন্য শিশুর পিতামাতাকে কি করা যাবে, ডাকা যাবে বা আদালতে হাজির করার জন্য তাদেরকে আদেশ প্রদান করা যাবে। ধারা 24। ধারা 28 বলা হয়েছে শিশু আদালতের কার্যক্রমের গোপনীয়তা। ধারা 28। ধারা 29 বলা হয়েছে জামিন সংক্রান্ত বিধান। ধারা 29। ধারা 31 বলা হয়েছে সামাজিক অনুসন্ধান প্রতিবেদন। ধারা 29 খুবই গুরুত্বপূর্ণ, আদালত কর্তৃক জামিন ব্যবস্থা। আর ধারা 31 সামাজিক অনুসন্ধান প্রতিবেদন। এই সামাজিক অনুসন্ধান প্রতিবেদন একজন প্রবেশন কর্মকর্তা কর্তৃক সামাজিক অনুসন্ধান প্রতিবেদন করা হয়। একজন প্রবেশন কর্মকর্তা যে তারিখে বা যেদিন সংঘাতে শিশু জড়ায়, সেই শিশুকে আদালতে হাজির করার অনধিক 21 দিনের মধ্যে
আদালতে যখন হাজির করা হয় তখন তার অনধিক অর্থাৎ 21 দিনের বেশি হবে না, এই সময়ের মধ্যে একজন প্রবেশন কর্মকর্তা সামাজিক অনুসন্ধান প্রতিবেদন দাখিল করেন। এই সামাজিক অনুসন্ধান প্রতিবেদন তার পারিবারিক, সামাজিক, সাংস্কৃতিক, নৃতাত্ত্বিক, মনস্তাত্ত্বিক এবং পারিপার্শ্বিক ঘটনার উপরে বিবেচনা করে এবং কোন ঘটনার পরিপ্রেক্ষিতে এই শিশু অপরাধ সংঘটন করছে, অথবা শিশুর পড়াশোনার অবস্থা কি, শিশু কোন এলাকায় কোন অবস্থায় বসবাস করে, কোন অবস্থার পরিপ্রেক্ষিতে সে অপরাধ সংঘটন করছে, যাবতীয় বিষয় উল্লেখ করে এই প্রবেশন কর্মকর্তা কি করবেন, সামাজিক অনুসন্ধান প্রতিবেদন দাখিল করবেন। আর এই সামাজিক অনুসন্ধান প্রতিবেদন একটি গোপনীয় প্রতিবেদন হিসেবে গণ্য করতে হবে। ধারা 31। ধারা 38 ক্ষতিপূরণ। ধারা 38 ক্ষতিপূরণ। এখানে ক্ষতিপূরণ কে দেবেন? যে ব্যক্তি অপরাধ করবেন সেই ব্যক্তির পক্ষে তার পিতামাতার অবর্তমানে অন্য কোনো আইনানুগ অভিভাবক বা বৈধ অভিভাবক বা ক্ষেত্রমত বর্ধিত পরিবারের সদস্য বা প্রবেশন কর্মকর্তা বা তার পক্ষে অন্য কোনো ব্যক্তি কি করবেন, তাদেরকে ক্ষতিপূরণ প্রদানের জন্য, ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে ক্ষতিপূরণ প্রদানের জন্য আদালত আদেশ দিতে পারবেন। আদালত যখন এই আদেশটা, ক্ষতিপূরণ প্রদানের জন্য আদেশটা দেবেন, তখন ওই ব্যক্তিগণ কি করবেন, আদালতের মাধ্যমে এককালীন অথবা কিস্তিতে এই ক্ষতিপূরণের অর্থ প্রদান করবেন। আর আদালতের কাছে যখন এই ক্ষতিপূরণের অর্থ প্রদান করা হবে, তখন আদালত ওই শিশুর কল্যাণে, ক্ষতিগ্রস্ত শিশুর কল্যাণে কিভাবে ব্যবহার করা হবে সে সম্পর্কে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিতে পারবেন। ধারা 38। ধারা 44 গ্রেপ্তার। কিভাবে গ্রেপ্তার করতে হবে? 9 বছরের নিম্নে কোনো শিশুকে কোনো অবস্থায় গ্রেপ্তার করা যাবে না। গ্রেপ্তার করার জন্য নিবর্তনমূলক আটকাদেশ সংক্রান্ত আইনের অধীনে কোনো শিশুকে গ্রেপ্তার বা আটক করা যাবে না। কোনো শিশুকে গ্রেপ্তার বা গ্রেপ্তার করা হলে সেই গ্রেপ্তারের স্থান, শিশুকে কোথা থেকে গ্রেপ্তার হয়েছে, কি কারণে গ্রেপ্তার করা হয়েছে, কিভাবে গ্রেপ্তার করা হয়েছে, এই প্রত্যেকটি এবং অভিযোগের বিষয়বস্তু ইত্যাদি সম্পর্কে তাৎক্ষণিক ভাবে পুলিশ বিষয়ক শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তাকে অবহিত করবেন এবং শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা উক্ত বিষয়টি তার নথিতে লিপিবদ্ধ করবেন এবং শিশুর বয়স নির্ধারণ করবেন। তবে শর্ত থাকে যে গ্রেপ্তার করার পর কোনো শিশুকে হাতকড়া বা বেড়ি অথবা রশি কোমরে বা হাতে লাগানো যাবে না, বা কোমরে বা দড়ি বা রশি লাগানো যাবে না। ধারা 44-এ বলা হয়েছে, উপধারা 3-এর অধীন বয়স নির্ধারণের ক্ষেত্রে পুলিশ কর্মকর্তা কি করতে পারবেন? এর আগে বলা হয়েছিল যদি কোনো সাক্ষ্য প্রমাণিত থাকে, যদি কোনো কিছু না থাকে তাহলে সেক্ষেত্রে তার জন্ম নিবন্ধন সনদ অথবা অন্য অন্য যদি কোনো কিছু থাকে তার ভিত্তিতে বয়স নির্ধারণ করতে হবে। তবে শর্ত থাকে যে যেক্ষেত্রে পুলিশ কর্মকর্তার নিকট প্রতীয়মান হয় যে এই ব্যক্তি আসলে একজন শিশু, কিন্তু কোনো সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যখন তার বয়স নির্ধারণ করা সম্ভব হয় না, তখন ওই ব্যক্তিকে পুলিশ অফিসার শিশু হিসেবে গণ্য করতে পারেন। ধারা 44-এর পাশে বলা হয়েছে, সংশ্লিষ্ট থানায় শিশুর জন্য যদি উপযুক্ত কোনো স্থান না থাকে তাহলে উপযুক্ত কোনো স্থানে তাকে স্থানান্তর করতে হবে এবং সেখানে বয়স্ক কোনো অপরাধী অথবা পূর্বেই দোষী সাব্যস্ত হয়েছে এমন কোন শিশু অপরাধীর সংস্পর্শে তাকে রাখা যাবে না, তাকে আলাদাভাবে রাখার জন্য চেষ্টা করতে হবে এবং অন্যান্য অপরাধীর সহিত একত্রে রাখা যাবে না। ধারা 44-এর 5। ধারা 46, ধারা 46-এ বলা হয়েছে তদন্ত প্রক্রিয়া ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে তদন্ত করতে হবে। ধারা 47-এ বলা হয়েছে শিশুর জবানবন্দি গ্রহণ, সতর্কীকরণ করা যাবে এবং সেই সাথে শিশুকে মুক্তি প্রদান করা যাবে। শিশুর জবানবন্দি গ্রহণের ক্ষেত্রে অবশ্যই শিশুর পিতামাতার অবর্তমানে আইনানুগ বা অন্য কোনো অভিভাবক অথবা ক্ষেত্রমত বর্ধিত পরিবার সদস্য অথবা প্রবেশন কর্মকর্তা অথবা সমাজকর্মী অথবা অন্য কোনো ব্যক্তির সম্মুখে বা উপস্থিতিতে শিশুর জবানবন্দি গ্রহণ করতে হবে এবং তা লিপিবদ্ধ করতে হবে। ধারা 47-এর 1। ধারা 47-এর 2 বলা হয়েছে, এই সংশ্লিষ্ট শিশু পিতামাতা অথবা তাদের উভয়ের বর্তমানে তত্ত্বাবধানকারী অভিভাবক, ক্ষেত্রমত আইনানুগ অভিভাবক বা বৈদিক অভিভাবক অথবা বর্ধিত পরিবারের সদস্য সংখ্যা প্রবেশন কর্মকর্তা অথবা সমাজকর্মী এদের উপস্থিতিতে শিশুকে মৌখিকভাবে বা লিখিতভাবে সতর্কীকরণ বিজ্ঞপ্তি করে শিশুকে মুক্তি প্রদান করা যাবে। এখানে শিশুকে যে কার্যক্রম করা হবে তা শিশুর কোনো রেকর্ড হিসেবে গণ্য করা যাবে না, অর্থাৎ শিশুকে যে মৌখিকভাবে অথবা লিখিতভাবে যেভাবেই শিশুকে সতর্ক করা হোক না কেন, এটা শিশুর রেকর্ড হিসেবে গণ্য হবে না। আর ধারা 47-এর 2 খতে বলা হয়েছে বিকল্প পন্থায় এটা প্রেরণ করতে হবে বা প্রেরণের ব্যবস্থা করতে। ধারা 47-এর 2। ধারা 52 শিশুর জামিন। কখন শিশুর জামিন? পুলিশ অফিসার কর্তৃক শিশুর জামিনে মুক্তি প্রদান। ধারা 52-এর 1 বলা হয়েছে শিশুকে জামিনে মুক্তি প্রদান করা যাবে। ধারা 52-এর 2 বলা হয়েছে শিশুর অপরাধী জামিনযোগ্য হোক অথবা জামিনের অযোগ্য হোক, জামানত গ্রহণপূর্বক বা জামানত ছাড়াই শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা কি করতে পারবেন?
শিশুকে জামিনে মুক্তি প্রদান করতে পারেন। এখানে অপরাধী জামিনযোগ্য অথবা জামিনের অযোগ্য কিনা এটা পুলিশ অফিসারের, শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তার বিবেচনার কোনো বিষয় না। ধারা 52(3) বলা হয়েছে, উপধারা 2 যা কিছু থাকুক না কেন, অপরাধের প্রকৃতি গুরুতর বা ঘৃণ্য প্রকৃতির যদি হয় বা জামিন প্রদান করা হলে শিশু যদি অন্য কোনো অপরাধীর সংস্পর্শে যদি চলে যায় বা বয়স্ক অপরাধীর সাথে যদি ঘোরাফেরা করে বা কুখ্যাত অপরাধীদের সাথে যদি চলাফেরা করে বা শিশুর ভবিষ্যৎ যদি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, অথবা শিশু যদি যে অপরাধের কারণে শিশুকে জামিনে মুক্তি প্রদান করা হবে সেই অপরাধটা যদি অপরাধের বিচারের ক্ষেত্রে যদি ন্যায় বিচার বিঘ্নিত হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে শিশু অপরাধীকে জামিনে মুক্তি প্রদান করা যাবে না। ধারা 52(4) শিশুকে যদি জামিনে মুক্তি প্রদান করা না হয় তাহলে শিশুকে 24 ঘন্টার ভিতরে কি করতে হবে? আদালতে হাজির করতে হবে। আর আদালত শিশুকে যদি জামিনে মুক্তি প্রদান না করে অথবা শিশুকে যদি জামিন না দেয়, সেক্ষেত্রে শিশু আদালতে উপস্থাপন করা হলে শিশু আদালতে জামিনের ব্যবস্থা করবেন, বা শিশু আদালত যদি জামিনের ব্যবস্থা না করেন তাহলে তাকে নিরাপদ কোনো স্থানে বা শিশু উন্নয়ন কেন্দ্রে আটক রাখার জন্য পরামর্শ প্রদান করবেন বা পরামর্শ দেবেন। ধারা 52(5) ধারা 69। ধারা 69 পলাতক শিশু সম্পর্কে করণীয়। যদি কোনো শিশু হেফাজত হতে পলায়ন করে তাহলে তাকে পুলিশ হাতে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন। তবে শর্ত থাকে যে এরূপ পলাতক হওয়ার কারণে কোনো অপরাধ হয়েছে বলে গণ্য করা যাবে না। ধারা 69(2) বলা হয়েছে, উপধারা 1-এ উল্লেখিত পলাতক কোনো শিশুকে গ্রেপ্তার করা হলে তাকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা ব্যক্তির নিকট ফেরত প্রদানের পূর্ব সময় পর্যন্ত তাকে নিরাপদ কোনো স্থানে বা হেফাজতে রাখতে হবে। ধারা 69(2) গতকালকের পড়া ছিল ধারা 70, শিশুর প্রতি নিষ্ঠুরতার আচরণ। নিষ্ঠুরতা কিরূপ হতে পারে? শিশুকে মারধর করা যাবে না, শিশুর প্রতি যত্নশীল হতে হবে, শিশুকে সময় মতো খাবার দিতে হবে, শিশুর সাথে গল্প করতে হবে, শিশুকে পরিত্যাগ করা যাবে না বা অশালীনভাবে শিশুর সাথে কোনো আচরণ করা যাবে না, শিশুকে আঘাত করা যাবে না, অবহেলা করা যাবে না, শিশুকে বর্জন করা যাবে না, শিশুকে অরক্ষিত অবস্থায় রাখা যাবে না। যদি কোনো ব্যক্তি এরূপ কোনো কাজ করে তাহলে তিনি অপরাধী হবেন, তার শাস্তি হবে অনধিক 5 বছর কারাদণ্ড এবং অনধিক 1 লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয়দণ্ড। ধারা 70। ধারা 70 শিশুর প্রতি নিষ্ঠুরতার দণ্ড। শিশুর প্রতি নিষ্ঠুরতার দণ্ড 71টা গুরুত্বপূর্ণ। 71 গুরুত্বপূর্ণ। শিশুকে ভিক্ষাবৃত্তির উদ্দেশ্যে লাগানো যাবে না বা শিশুকে ভিক্ষাবৃত্তিতে নিয়োগ করা যাবে না। যদি কোনো ব্যক্তি শিশুকে ভিক্ষাবৃত্তির উদ্দেশ্যে লালন পালন করে, আশ্রয় দান করে বা কোনো শিশুকে ভিক্ষা করার উদ্দেশ্যে বা হেফাজত গ্রহণ করে বা তত্ত্বাবধান বা দেখাশোনার দায়িত্ব নেয়, অর্থাৎ তার মূল উদ্দেশ্য হলো ভিক্ষাবৃত্তি করানো। কোনো শিশুকে সে নিজের তরফ থেকে যদি হেফাজতে নেয় অথবা অন্য কোনো ব্যক্তি যদি তার হেফাজতে রাখে অথবা তার তত্ত্বাবধানে রাখে বা তার দেখাশোনার দায়িত্বে যদি নিয়ে যেতে হয়, তাহলে কোনো ব্যক্তি শিশুকে ভিক্ষাবৃত্তির উদ্দেশ্যে যদি নিয়োগ দান করে বা প্রশ্রয় দান করে বা আশ্রয় দান করে বা উৎসাহ প্রদান করে বা ভিক্ষার উদ্দেশ্যে যদি প্রদান করে, তাহলে ওই ব্যক্তি অপরাধী হবেন। অর্থাৎ মোট কথা, কোনো ব্যক্তি যদি কোনো শিশু দ্বারা যদি ভিক্ষা করায় বা ভিক্ষার উদ্দেশ্যে যদি গ্রহণ করে বা আশ্রয় দান করে বা প্রশ্রয় দান করে বা অন্য কোনো ব্যক্তির নিকট যদি সে পাঠায় ভিক্ষাবৃত্তির উদ্দেশ্যে, তাহলে ওই ব্যক্তি অপরাধী হবে। ধারা 71। এখানে তার শাস্তি হবে অনধিক 5 বছর কারাদণ্ড এবং অনধিক 1 লক্ষ টাকা অর্থদণ্ড অথবা উভয়দণ্ড। ধারা 71। ধারা 72-এ বলা হয়েছে, শিশুর দায়িত্ব থাকাকালে যদি কোনো ব্যক্তি নেশাগ্রস্ত হয়, অর্থাৎ সে শিশুর পিতা হোক বা অন্য কোনো ব্যক্তি হোক বা শিশুকে যদি কোনো উন্নয়ন কেন্দ্রে রাখা হয় বা কোনো ব্যক্তির প্রতিষ্ঠানে যদি রাখা হয় বা কোনো ব্যক্তির নিকটে যদি রাখা হয়, সেই ব্যক্তি যদি শিশুর দায়িত্বে থাকাকালীন তার হেফাজতে যদি কোনো শিশু থাকে এবং সেই শিশুর দায়িত্বে থাকাকালীন তিনি যদি কোনো বিষয়ে যদি মদ পান করেন বা নেশাগ্রস্ত হয়ে যদি থাকেন, তাহলে তিনি অপরাধী হবেন। অর্থাৎ কোনো শিশুর দায়িত্বে থাকাকালে যদি কোনো ব্যক্তি নেশাগ্রস্ত হয় তাহলে সেই ব্যক্তি অবশ্যই অপরাধী হবেন। ধারা 72। ধারা 72। এখানে তার শাস্তি হবে অনধিক 1 বছর কারাদণ্ড এবং অনধিক 50,000 টাকা অর্থদণ্ড অথবা উভয়দণ্ড। ধারা 73 শিশুকে নেশাগ্রস্তকারী মাদকদ্রব্য কিংবা বিপজ্জনক ওষুধ প্রদানের দণ্ড। অর্থাৎ কোনো শিশু যদি অসুস্থ হয়, তাকে বা অন্য কোনো জরুরি কারণে যদি উপযুক্ত যোগ্যতা সম্পন্ন ডাক্তারের আদেশ ব্যতীত কোনো শিশুকে নেশাগ্রস্তকারী মাদকদ্রব্য বা ওষুধ প্রদান করে বা করায়, তাহলে উক্ত ব্যক্তি এই কাজের জন্য কি হবেন? অপরাধী হবেন এবং তিনি অনধিক 3 বছর কারাদণ্ড বা অনধিক 1 লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবেন। মোট কথা, যদি কোনো ব্যক্তি নিজের তরফ থেকেই কোনো শিশুকে নেশাগ্রস্তকারী কোনো মাদকদ্রব্য দেন কিংবা বিপজ্জনক কোনো ওষুধ সরবরাহ করেন, তিনি নিজে করেন অথবা অন্য কোনো ব্যক্তির মাধ্যমে করান,
তাহলে ওই ব্যক্তি কি হবেন? অপরাধী হবেন। এখানে যদি ডাক্তারের ব্যবস্থাপত্র ব্যতীত যদি এই ওষুধ সরবরাহ করা হয় তাহলে ওই ব্যক্তি অপরাধী হবেন। কিন্তু ডাক্তারের ব্যবস্থাপত্র মোতাবেক যদি এটা সরবরাহ করা হয় তাহলে তিনি অপরাধী হবেন না। ধারা 73। ধারা 73। ধারা 75, শিশুকে বাজি ধরতে বা ঋণ গ্রহণে যদি উস্কানি প্রদান করা হয় তাহলে তার দণ্ড। অর্থাৎ শিশুকে যদি কোনো ব্যক্তি কোনো শিশুকে কোনো প্রকার বাজি ধরতে যদি আগ্রহ প্রকাশ করায় বা জোর করায় অথবা যদি কোনো বুঝ পরামর্শ দেয় অথবা কোনো ইঙ্গিত প্রদান করে বা মৌখিকভাবে বা লিখিতভাবে যদি তাকে বোঝায় যে তুমি এখানে বাজি ধরতে পারো, যদি 1 টাকায় বাজি ধরো 5 টাকায় পাবে, যদি 5 টাকায় বাজি ধরো 20 টাকায় পাবে, এরূপ যদি কোনো বাজি ধরায় অথবা অন্য কোনো রূপ যদি বাজি সে ধরতে যদি উস্কানি যদি দেয় অথবা কোনো ব্যক্তির নিকট থেকে ঋণ গ্রহণে যদি উস্কানি দেয় শিশুকে, তাহলে ওই ব্যক্তি কি হবেন? অপরাধী হবেন। ধারা 75। ধারা 75। তাহলে ধারা 70 বলা হয়েছে নিষ্ঠুরতার দণ্ড, ধারা 71 বলা হয়েছে শিশুকে ভিক্ষাবৃত্তির উদ্দেশ্যে দণ্ড, ধারা 72 বলা হয়েছে শিশুর দায়িত্বে থাকাকালে নেশাগ্রস্ত হওয়ার দণ্ড, ধারা 73 বলা হয়েছে শিশুকে বিপজ্জনক ওষুধ বা মাদকদ্রব্য প্রদান করার দণ্ড, ধারা 75 বলা হয়েছে শিশুকে ঋণ গ্রহণে উস্কানি দেওয়া বা বাজি ধরতে উস্কানি দেওয়ার দণ্ড। ধারা 75। আজকের নতুন পড়া ধারা 76। ধারা 76। 76 ধারায় বলা হয়েছে শিশুর নিকট হতে দ্রব্যাদি বন্ধক গ্রহণ বা ক্রয় করার দণ্ড। দ্রব্যাদি বন্ধক গ্রহণ বা ক্রয় করার দণ্ড কার নিকট থেকে? শিশুর নিকট থেকে। শিশুর নিকট থেকে 76 ধারার এর আগে একটা প্রশ্ন হয়েছিল শিশু আইনে। কোন ব্যক্তি কোন শিশুর নিকট হতে কোন দ্রব্য তা উক্ত শিশুর পক্ষ হতে বা অন্য কোন ব্যক্তির পক্ষ হতে প্রদায় হোক না কেন বন্ধক গ্রহণ করলে উক্ত ব্যক্তি উক্ত অপরাধের জন্য সংশ্লিষ্ট ব্যক্তি অনধিক 1 বছর কারাদণ্ড বা অনধিক 25,000 টাকা অর্থদণ্ড বা উভয়দণ্ডে দণ্ডিত হবে। অর্থাৎ কোন ব্যক্তি যদি কোনো শিশুর নিকট হতে কোনো দ্রব্য ক্রয় করে বা বন্ধক যদি গ্রহণ করে তাহলে ওই ব্যক্তি কি হবেন? অপরাধী হবেন। অপরাধী হবেন। আর শিশু আইনের শিশু বলতে কি বোঝায়? অনধিক 18 বছরের কম। অনধিক 18 বছরের কম বয়স্ক ব্যক্তিকে শিশু আইনে শিশু বোঝায়। তাহলে এই বয়সের কোনো শিশুর নিকট থেকে যদি কোনো ব্যক্তি কোনো জিনিস যদি বন্ধক গ্রহণ করে অথবা যদি ক্রয় করে তাহলে ওই ব্যক্তি কি হবেন? অপরাধী হবেন। এখন যদি প্রশ্ন হয় যে ক একজন শিশু সে তার মায়ের একজোড়া বালা নিয়ে সে তার মায়ের বালা নিয়ে কোনো একটা জুয়েলার্সে যায় এবং সেখানে বিক্রি করে দেয় এবং জুয়েলার্সের যে মালিক থাকেন সে কি করেন? ওই জিনিসটা ক্রয় করেন। তাহলে এখানে জুয়েলার্সের ওই মালিকের অপরাধ কি? তাহলে এখানে আমরা প্রশ্নের উত্তর দিতে পারি যে শিশু আইনের 76 ধারা অনুযায়ী যদি কোনো ব্যক্তি কোনো শিশুর নিকট থেকে কোনো কোনো জিনিস বা কোনো দ্রব্য যদি ওই শিশুর নিকট থেকে যদি সে ক্রয় করেন অথবা বন্ধক গ্রহণ করেন তাহলে তিনি অপরাধী হবেন। তার শাস্তি হবে অনধিক 1 বছর কারাদণ্ড এবং অনধিক 25,000 টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড। তাহলে শিশু আইন 76 ধারা নিচে লিখবো আমরা শিশু আইন 76 ধারা। তাহলে যদি প্রশ্ন হয় যে কয়েকজন শিশু এবং খ একজন জুয়েলার্সের মালিক, ক জুয়েলার্সের মালিক হওয়া সত্ত্বেও কি করে ক নিকট থেকে ক শিশুর নিকট থেকে কি করে এক জোড়া বালা বা একটা স্বর্ণের হার বা একটা স্বর্ণের চেন যদি সে বন্ধক হিসেবে রাখে অথবা সে শিশু যদি বিক্রি করে আর ওই জুয়েলার্সের মালিক যদি ক্রয় করে তাহলে তার অপরাধ কি? তাহলে আমরা উত্তর দেব যে শিশু আইনের 76 ধারা অনুযায়ী যদি কোনো ব্যক্তি কোনো শিশুর নিকট থেকে কোনো দ্রব্য যদি ক্রয় করে অথবা যদি বন্ধক গ্রহণ করে তাহলে তার অপরাধ হবে ধারা 76। এখানে শাস্তি হবে অনধিক 1 বছর কারাদণ্ড এবং অনধিক 25,000 টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড। ধারা শিশু আইন 76 ধারা। আমরা কোনো সময় অপরাধের ক্ষেত্রে এখানে যে দণ্ড দেওয়া আছে দণ্ডগুলো অবশ্যই দেব না, দণ্ড দেওয়ার প্রয়োজন নেই। আমরা শুধু লিখবো এই আইন অনুযায়ী তিনি অপরাধী হবেন, 76 ধারা অনুযায়ী তিনি অপরাধী হবেন। ধারা 76 শিশু আইন 76 ধারা। তাহলে শিশুর নিকট থেকে কোনো দ্রব্য ক্রয় করা শাস্তি 76 ধারা। বন্ধক নেওয়ার শাস্তি কত ধারা? 76 ধারা। 77। ধারা 77। 76 বোঝা গেল না? বুঝতে কোনো সমস্যা?
বুঝতে পারছি স্যার, বন্ধক টন্ধক বিক্রি করতে পারবো, কেনা যাবো নাই তো? হ্যাঁ, বন্ধক নেওয়া যাবে না, অথবা কেনাও যাবে না। শিশুর থেকে কোনো জিনিস কেনা যাবে না। আপনি একটা সোনার চেন পাইলেন, শিশুকে বললেন যে আমার কাছে দাও, আমি তোমাকে 1,000 টাকা দিতেছি, বা আমি তোমাকে 2 চকলেট কিনে দিতেছি। আপনি লোভ দেখালেন যে আমি এই জিনিসটা দিতেছি, তুমি ওটা আমাকে দাও। আপনি এই যে একটা মনে করেন যে 500-1,000 টাকার জিনিস, যে শিশু নিকটে একটা চেন নেয়, একটা চেনের দাম মনে করেন যে 20, 25, 30, 40 হাজার টাকা। সেখানে আপনি 500, 1,000, 2,000 বা 5,000 টাকা দিয়ে শিশুর নিকট থেকে কি করলেন, একটা চেন কিনে নিলেন, সেটা আপনার অপরাধ হবে। ধারা 76, ধারা শিশু আইনের 76 ধারা। ধারা 77, শিশুকে যৌনপল্লীতে থাকার অনুমতি দানের দণ্ড। ধারা 77-এর 1, ধারা 77-এর 1 একে বলা হয়েছে 4 বছরের অধিক বয়সের কোনো শিশুকে যৌনপল্লীতে বাস করতে কিংবা গমনাগমন করতে সুযোগ বা অনুমতি প্রদান করা যাবে না। ধারা 77-এর 1, ধারা 77-এর 1। তাহলে ধারা 77-এর 1-এ বলা হয়েছে, আমাদের দেশে যে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখা যায় যৌনপল্লী আছে, এই যৌনপল্লীগুলাতে 4 বছর বয়সের অধিক, 4 বছর বয়সের অধিক কত বছর হবে? 5, 6, 7, 8, 9, 10, এই বয়সের কোনো শিশুকে যৌনপল্লীতে বাস করতে দেয়া যাবে না, অথবা যৌনপল্লীতে গমনাগমন করতেও দেয়া যাবে না। তবে শর্ত থাকে যে 4 বছর বয়স অতিক্রান্ত হওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শিশুকে সুবিধা বঞ্চিত শিশু গণ্যক্রমে ক্ষেত্রমত ধারা 84 বা 85-র অধীনে কোনো অধিদপ্তরে বা উহার নিকটস্থ কোনো কার্যালয়ে প্রেরণের ব্যবস্থা করবেন। অর্থাৎ ধারা 77-এর 1-এ যখন বলা হয়েছে 4 বছরের বয়সের অধিক কোনো শিশুকে যৌনপল্লীতে বাস করতে দেওয়া যাবে না, অথবা যৌনপল্লীতে গমনাগমন করার অনুমতি প্রদান করা যাবে না। ওই শিশুকে নির্দিষ্ট কোনো একটা উন্নয়ন কেন্দ্রে অথবা সুবিধা বঞ্চিত শিশুগুলোকে কোনো গণ্যক্রমে বা কোনো অধিদপ্তরে বা উহার কোনো নিকটস্থ কার্যালয়ে প্রেরণের ব্যবস্থা করতে হবে। অর্থাৎ শিশুকে শিশু উন্নয়ন কেন্দ্রে রাখার ব্যবস্থা করতে হবে, বা শিশুর জন্য যেখানে ভালো হবে সেখানে রাখার ব্যবস্থা করতে হবে। ধারা 77-এর 1, ধারা 77-এর 1। যদি এখানে প্রশ্ন হয় এই শিশু আইন থেকে, তাহলে অবশ্যই মনে করবেন শিশু আইনের 12, শিশু আইনের 13, 14 ধারা, শিশু আইনের 4 ধারা সংক্ষিপ্ত প্রশ্ন, শিশু আইনের 29, শিশু আইনের 44, শিশু আইনের 52 ধারা, আর শিশু আইনের এখানে 70 থেকে শিশু আইনের 80 ধারা পর্যন্ত। এর ভিতরেই কয়েকটা ধারা আছে, এই ধারা থেকেই শিশু আইনের প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে। এর বাইরে অন্য কোথাও শিশু আইনের প্রশ্ন হবে না। তাহলে শিশু আইনের 70 ধারায় বলা হয়েছে শিশুর প্রতি নিষ্ঠুরতার দ্বন্দ্ব। শিশু আইনের 71-এ বলা হয়েছে শিশুকে ভিক্ষাবৃত্তি করানোর জন্য দণ্ড। শিশু আইনের 72-এ বলা হয়েছে শিশুর হেফাজতে শিশুর দায়িত্বে থাকাকালে যদি কোনো ব্যক্তি নেশাগ্রস্ত হয়। শিশু আইনের 73-এ বলা হয়েছে যদি শিশুকে কোনো মাদকদ্রব্য অথবা কোনো ঔষধ, বিপজ্জনক কোনো ওষুধ সরবরাহ করা হয় তাহলে তার দণ্ড। 75-এ বলা হয়েছে শিশুকে বাজি ধরতে বা শিশুকে ঋণ গ্রহণে যদি উস্কানি দেওয়া হয় তাহলে তার দণ্ড। ধারা 76-এ বলা হয়েছে শিশুর নিকট থেকে কোনো কিছু ক্রয় করা যাবে না বা বন্ধক রাখা যাবে না। ধারা 77-এ বলা হয়েছে 4 বছরের অধিক বয়সের কোনো শিশুকে যৌনপল্লীতে বাস করতে দেওয়া যাবে না, অথবা যৌনপল্লীতে গমনাগমন করতে দেওয়া যাবে না। তবে শর্ত থাকে যে 4 বছর বয়স অতিক্রান্ত হওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উক্ত শিশুকে সুবিধা বঞ্চিত কোনো শিশু উন্নয়ন কেন্দ্রে বা শিশুর জন্য যেখানে ভালো হবে এমন কোন স্থানে তাকে প্রেরণের ব্যবস্থা করতে হবে। ধারা 77-এর 1, ধারা 77-এর 1। ধারা 77-এর 2, কোন ব্যক্তি উপধারা 1-এর বিধান লঙ্ঘন করে যদি কোনো শিশুকে উপধারা 1-এর বিধান লঙ্ঘন করে এই আইনের অধীনে অপরাধ হিসেবে গণ্য হবে। অর্থাৎ যদি কোনো ব্যক্তি উপধারা 1-এর বিধান লঙ্ঘন করে কোনো শিশুকে যৌনপল্লীতে বসবাস করায় অথবা যৌনপল্লীতে গমনাগমনের যদি সুযোগ দেয় তাহলে ওই ব্যক্তি অপরাধী হবেন। ধারা 77-এর 2। ধারা 77-এর 1-এ বলা হয়েছে যৌনপল্লীতে গমনাগমন করতে দেওয়া যাবে না বা যৌনপল্লীতে বাস করতে দেওয়া যাবে না, কিন্তু ধারা 77-এর 2-এ বলা হয়েছে যদি কোনো ব্যক্তি এই ধারার বিধান যদি লঙ্ঘন করেন তাহলে সেই ব্যক্তি অপরাধী হবেন এবং তার অপরাধ হবে অনধিক 2 বছর কারাদণ্ড এবং
অনধিক 50,000 টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড। ধারা 77-2। ধারা 77-2। ধারা 78। ধারা 78, শিশুকে অসৎ পথে পরিচালনা করানো বা করতে উৎসাহ দানের দণ্ড। অসৎ পথে, যে পথটা সৎ নয়, যে পথটা সৎ নয়, অসৎ পথে যদি পরিচালনা করে তাহলে সেটাই হবে কি, তার দণ্ড, সেটাই হবে তার অপরাধ। কোনো ব্যক্তি কোনো শিশুর প্রকৃত দায়িত্ব সম্পন্ন হয়ে বা তার তত্ত্বাবধানকারী হয়ে তাকে অসৎ পথে পরিচালিত করলে বা যৌন বৃত্তিতে প্রবৃত্ত করলে বা তজ্জন্য উৎসাহ প্রদান করলে বা স্বামী ব্যতীত অন্য কোনো ব্যক্তির সহিত তার যৌন সঙ্গম করালে বা তজ্জন্য উৎসাহ প্রদান করলে ওই ব্যক্তি অপরাধী হবেন। ওই ব্যক্তি অপরাধী হবেন। এখানে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি কোনো শিশুর দায়িত্বে থাকেন বা কোনো শিশু যদি তার তত্ত্বাবধানে থাকেন, এই তত্ত্বাবধানে থাকা অবস্থায় তিনি যদি ওই শিশুকে অসৎ পথে পরিচালনা করেন অথবা যৌনপল্লীতে যদি তাকে নিয়ে যাওয়া আসা করেন অথবা তার স্বামী ব্যতীত অপর কোনো ব্যক্তির সাথে যৌন সঙ্গমে যদি বাধ্য করেন বা যৌন সঙ্গমে যদি উৎসাহ প্রদান করেন বা যৌন সঙ্গম করার জন্য যদি আহ, কোনো প্রকার জোর জবরদস্তি করেন বা উৎসাহ প্রদান করেন, তাহলে ওই ব্যক্তি কি হবেন, অপরাধী হবেন। ধারা 78-1। ধারা 78-1, তার শাস্তি হবে অনধিক 5 বছর কারাদণ্ড বা অনধিক 1 লক্ষ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড। ধারা 78-2। ধারা 78-2। 78-2 বলা হয়েছে, কোনো ব্যক্তির নালিশের পরিপ্রেক্ষিতে যদি আদালতের নিকট প্রতীয়মান হয় যে কোনো শিশু তার মাতাপিতা বা তাদের উভয়ের অবর্তমানে তত্ত্বাবধানকারী অভিভাবক বা কর্তৃপক্ষ বা আইনানুগ অভিভাবক বা বৈধ কর্তৃপক্ষ বা বৈধ অভিভাবক বা ক্ষেত্রমত বর্ধিত পরিবারের সদস্যদের জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে অসৎ পথে পরিচালিত হচ্ছে বা যৌন বৃত্তিতে লিপ্ত হওয়ার ঝুঁকির সম্মুখীন হচ্ছে, তাহলে আদালত এরূপ শিশুর বিষয়ে উপযুক্ত সতর্কতা অবলম্বন এবং তদারকি করার জন্য একটি মুচলেখা সম্পাদন করতে ক্ষেত্রমত সংশ্লিষ্ট শিশুর মাতাপিতা বা তত্ত্বাবধানকারী অথবা যে ব্যক্তি থাকবেন না কেন তাদেরকে নির্দেশ প্রদান করতে পারবে। ধারা 78-2। ধারা 78-2। তাহলে ধারা 76-এ বলা হয়েছে, শিশুর নিকট থেকে কোনো দ্রব্য বা বস্তু ক্রয় করা যাবে না বা শিশুর নিকট থেকে কোনো দ্রব্য বা বস্তু বন্ধক রাখা যাবে না। ধারা 77-এ বলা হয়েছে, শিশুকে যৌনপল্লীতে গমনাগমন করতে দেওয়া যাবে না বা শিশুকে বসবাস করতে দেওয়া যাবে না। কত বছর? 4 বছরের অধিক বয়সের কোনো শিশুকে যৌনপল্লীতে বাস করতে দেওয়া যাবে না বা যৌনপল্লীতে গমনাগমন করার অনুমতি প্রদান করা যাবে না। ধারা 77-1। ধারা 77-2 বলা হয়েছে, যদি এরূপ কোনো শিশু পাওয়া যায় বা উপধারা 1-এর অধীন যদি এই ধারা 77-2 বলা হয়েছে, উপধারা 1-এর বিধান যদি কোনো ব্যক্তি লঙ্ঘন করেন তাহলে তিনি অপরাধী হবেন। তার শাস্তি হবে অনধিক 2 বছর কারাদণ্ড এবং 50,000 টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড। ধারা 78-এ বলা হয়েছে, শিশুকে অসৎ পথে পরিচালনা করানো বা করতে উৎসাহ প্রদানের দণ্ড বা উৎসাহ দানের দণ্ড। অর্থাৎ কোনো শিশু যদি কোনো ব্যক্তির তত্ত্বাবধানে থাকে বা কোনো ব্যক্তি যদি কোনো শিশুর তত্ত্বাবধানে থাকে, সেই থাকা অবস্থায় যদি কোনো শিশুকে যৌনপল্লীতে গমনাগমনের জন্য যদি উৎসাহ প্রদান করেন অথবা অপর কোনো ব্যক্তির সাথে যদি যৌন সঙ্গমে যদি উৎসাহ প্রদান করেন অথবা তার স্বামী ব্যতীত অপর কোনো ব্যক্তির সাথে যদি তিনি যৌন সহবাস করান বা যৌন সঙ্গম করানোর যদি চেষ্টা করেন বা উৎসাহ প্রদান করেন, তাহলে ওই ব্যক্তি কি হবেন, অপরাধী হবেন। অর্থাৎ এক কথায়, যদি কোনো শিশুকে অসৎ পথে পরিচালনা করার উদ্দেশ্যে যদি কোনো ব্যক্তি উৎসাহ প্রদান করেন বা জোর জবরদস্তি করেন বা সেখানে যদি অসৎ পথে পরিচালনার জন্য যদি নিয়ে যান, তাহলে ওই ব্যক্তি অপরাধী হবেন। ধারা 78-1। ধারা 78-2 বলা হয়েছে, যদি এরূপ কোনো বিষয় যদি প্রমাণ করা যায় বা কোনো আদালত নিকট যদি প্রতীয়মান হয় যে কোনো ব্যক্তির নালিশের পরিপ্রেক্ষিতে যদি আদালত নিকট প্রতীয়মান হয় যে ওই সংশ্লিষ্ট শিশুর পিতামাতা থাকা অবস্থায় অথবা পিতামাতার অবর্তমানে তার অন্য কোনো ব্যক্তির তত্ত্বাবধানে বা ক্ষেত্রমত বর্ধিত পরিবারের সদস্যদের উপস্থিতিতে যদি এরূপ কিছু হয় বা তাদের জ্ঞাতসারে বা তাদের অজ্ঞাতসারে যদি ওই শিশু
যৌনপল্লীতে গমনাগমন করে বা বসবাস করে, তাহলে আদালত কি করতে পারবেন? তা আদালত ওই পিতামাতার নিকট থেকে বা ক্ষেত্রমত তাদের বর্ধিত পরিবারের সদস্য সংখ্যা অথবা আইনানুগ কোনো অভিভাবক বা বৈধ কর্তৃপক্ষ অথবা অন্য কোনো অভিভাবক তাদের নিকট থেকে কি করতে পারবেন? মুসলেকা গ্রহণ করতে পারবেন, বা মুসলেকা গ্রহণ করার জন্য বা ওই বর্ধিত পরিবারের সদস্যদেরকে নির্দেশ প্রদান করতে পারবেন। কেন মুসলেকা গ্রহণ করবেন? ওই শিশু যেন পরবর্তী সময়ে যৌনপল্লীতে যেতে না পারে বা যৌন বৃত্তিতে লিপ্ত হওয়ার সম্ভাবনা না থাকে, বা ওই শিশুর প্রতি যেন সতর্কতা অবলম্বন করা হয়, সেই বিষয়ে কি করতে পারেন আদালত? মুসলেকা গ্রহণ করতে পারেন। ধারা 78-এর 2। ধারা 78-এর 2। এখানে দেখা গেল যে মেয়ে রহিমের মেয়ে মনে করেন যে 8, 10, 12 বছর বয়স বা 14, 15 বছর বয়স, অর্থাৎ শিশু। 18 বছর বয়সে কম, 18 বছরের বয়সের বেশি হবে না। এখন রহিমের মেয়ে মনে করেন যে রহিম জানে না, রহিম রহিমের জানা নাই, রহিমের অজ্ঞাত অবস্থায়, অর্থাৎ রহিম এই বিষয়ে কিছুই জানে না। রহিমের মেয়ে কি করে? যৌনপল্লীতে গমনাগমন করে, অথবা বিভিন্ন সময় যৌনবৃত্তিতে কি হয়? লিপ্ত হয়, বা অসৎ পথে সে চলে যাওয়ার একটা সম্ভাবনা আছে, অর্থাৎ সে অসৎ পথে অলরেডি চলে গেছে, এরূপ যদি কোনো কিছু প্রমাণ হয়। আর কোনো ব্যক্তি যদি এই বিষয়ে রহিমের তত্ত্বাবধানে থাকা অবস্থায় বা রহিম পিতামাতা যাই হোক না কেন, এই অবস্থায় যদি কোনো ব্যক্তি আদালতের নিকট অভিযোগ দায়ের করে, আদালতের নিকট যদি অভিযোগ করে বা নালিশ করে, আদালতের নিকট তো নালিশ করা হয়, অভিযোগ না। আদালতের নিকট যখন নালিশ করবেন যে রহিম থাকা অবস্থায় রহিমের জ্ঞাতসারে অথবা অজ্ঞাতসারে যৌনপল্লীতে গমনাগমন করে বা যৌনপল্লীতে বসবাস করে, বা যৌন যৌন বৃত্তি যে আছে, এখানে যৌন বৃত্তিতে সে লিপ্ত হয়। কার মেয়ে? রহিমের মেয়ে। এই রহিমের বিষয়ে যদি কোনো ব্যক্তি নালিশ করেন, তাহলে আদালত কি করবেন? রহিমকে ডাকবেন, রহিমকে ডেকে বিস্তারিত ওই বিষয়টা বলবেন যে রহিম, তোমার মেয়ে তোমার জ্ঞাতসারে হোক অথবা তোমার অজ্ঞাতসারে হোক সে যৌনপল্লীতে বসবাস করে বা যৌনপল্লীতে সে গমনাগমন করে বা যৌন বৃত্তিতে সে লিপ্ত হয় বা অন্য কোনো ব্যক্তির সাথে সে যৌনসঙ্গম করে, তাহলে এই বিষয়টি যেন পরবর্তীতে করতে না পারে সেই বিষয়ে তুমি মুসলেকা প্রদান করো, বা তুমি তোমার মেয়ের বিষয়ে কি সতর্ক হবে, বা তোমার যে মেয়ে আছে, যে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে, চলাফেরা করে, যৌনবৃত্তিতে আবার লিপ্ত হয় বা যৌনপল্লীতে সে গমনাগমন করে, এই বিষয়টি তুমি দেখবে, সতর্কতার সাথে দেখবে। সেজন্য তুমি কি করো? এটা মুসলেকা সম্পাদন করো। এই মুসলেকা সম্পাদনের জন্য আদালত আদেশ দিতে পারেন। ধারা 78-2। ধারা 76-এ বলা হয়েছে কি? কোনো জিনিস বন্ধক নেওয়া যাবে না বা শিশুর নিকট থেকে কোনো জিনিস ক্রয় করা যাবে না। ধারা 77-এ বলা হয়েছে 4 বছর অধিক কোনো শিশুকে, 4 বছর বয়সের বেশি 4 বছরের অধিক বয়সের কোনো শিশুকে কি করা যাবে না? জনপল্লীতে বাস করতে দেওয়া যাবে না বা গমনাগমন করতে দেওয়া যাবে না। যদি কোনো ব্যক্তি এই গমনাগমন করে, তাহলে গমনাগমনের অনুমতি দেয় বা এই একের বিধান লঙ্ঘন করে, তাহলে সেই ব্যক্তি 77-2 অনুযায়ী কি হবেন? অপরাধী হবেন। আর 78 ধারায় বলা হয়েছে শিশুর অসৎ পথে পরিচালনা করানো বা করতে উৎসাহ দানের জন্য। যদি কোনো ব্যক্তি কোনো শিশুকে অসৎ পথে পরিচালনা করে, তাহলে সেই ব্যক্তি অপরাধী হবে। ধারা 78-1। ধারা 78-2 বলা হয়েছে যদি কোনো ব্যক্তি আদালতের নিকট এই বিষয়ে নালিশ করেন যে ওই শিশুর পিতামাতা বা শিশুর পিতামাতার অবর্তমানে অন্য কোনো ব্যক্তি অথবা আইনানুগ অভিভাবক অথবা আইনানুগ অন্য কোনো অভিভাবক বা বৈধ কর্তৃপক্ষ বা ক্ষেত্রমত বর্ধিত পরিবারের সদস্যদের উপস্থিতিতে যদি কোনো শিশু এরূপ কোনো যৌনসঙ্গমে লিপ্ত হয় বা যৌনপল্লীতে গমনাগমন করে বা অসৎ পথে যদি পরিচালিত হয়, এই বিষয়টি আদালতের নিকট যদি কোনো নালিশ হয়, তাহলে আদালত কি করতে পারবেন? ওই শিশুর বিষয়ে সতর্কতা অবলম্বন করার জন্য বা উপযুক্ত সতর্কতা অবলম্বন করার জন্য এবং তদারকি করার জন্য ওই শিশুর বিষয়টি মুসলেকা সম্পাদন করতে ক্ষেত্রমত সংশ্লিষ্ট পিতামাতা বা তত্ত্বাবধানকারী ব্যক্তি বা আইনানুগ অভিভাবক বা বৈধ অভিভাবক বা ক্ষেত্রমত বর্ধিত পরিবারের সদস্যদেরকে কি করতে পারবেন? নির্দেশ প্রদান করতে পারবেন। ধারা 78-2। ধারা 78-2। তারা ধারা 76, ধারা 77, ধারা 78 বুঝতে কারো কোনো সমস্যা আছে? না স্যার, বুঝতে পারছি স্যার। ধারা 80, শিশুকে শোষণের দণ্ড। ধারা 80।
ধারা 80, শিশুকে শোষণের দণ্ড। ধারা আমরা 70-এ পড়ছিলাম শিশুর প্রতি নিষ্ঠুরতার দণ্ড, আর ধারা 80-তে শিশুকে শোষণের দণ্ড। শিশু আদালত কর্তৃক শিশুর জিম্মাদার বা রক্ষণাবেক্ষণকারী বা প্রতিপালনের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বা অন্য কোনো ব্যক্তি যদি কোনো শিশুকে ভৃত্যের চাকরি, ভৃত্য বলতে বোঝায় চাকর, চাকরের চাকরি বা শ্রম আইন 2006-এর অধীন 6-এর বিধান মোতাবেক কোনো কারখানা বা কোনো প্রতিষ্ঠান বা অন্য কোনো প্রতিষ্ঠানে কাজে নিয়োগের কথা বলে হস্তগত করে, কিন্তু কার্যত শিশুকে নিজ স্বার্থে শোষণ করে, আটকিয়ে রাখে বা তার উপার্জন ভোগ করে, তাহলে উক্ত অপরাধের জন্য সংশ্লিষ্ট ব্যক্তি অনধিক 2 বছর কারাদণ্ড এবং অনধিক 50,000 টাকা অর্থদণ্ড অথবা উভয়দণ্ডে দণ্ডিত হবেন। এক কথায়, যদি কোনো শিশুর দ্বারা কাজ করে, যদি সেই শিশুর দ্বারা কাজ করার পর 50 টাকা, 100 টাকা, 500 টাকা বা মাসে 5, 7, 8, 10,000 টাকা যাই পাওয়া যাক না কেন, সেই টাকা শিশুকে না দিয়ে যদি কোনো ব্যক্তি নিজের করে নেয়, অর্থাৎ শিশুকে দিয়ে কাজ করায় কিন্তু সেই কাজ করার যে অর্থ বা সেই টাকা যদি শিশুর থেকে যদি নিয়ে নেয়, নিয়ে যদি ভোগ করে বা আটকিয়ে রাখে, তাহলে ওই ব্যক্তি কি হবেন? অপরাধী হবেন। শিশু শ্রম অনুযায়ী শিশু শ্রম আইন 2006-এর বিধান সাপেক্ষে কোনো কারখানা বা কোনো প্রতিষ্ঠানে যদি কোনো শিশুকে নিয়োগের কথা বলে হস্তগত করা হয় বা কোনো শিশুকে যদি নিয়োগ দেওয়া হয় এবং সেই নিয়োগ দেওয়ার পর শিশুকে নিঃস্বার্থে যদি শোষণ করা হয় এবং শিশুকে আটকে রাখা হয় বা তার উপার্জন ভোগ করা হয়, তাহলে যে ব্যক্তি এই উপার্জন ভোগ করবেন বা শিশুকে আটকে রাখবেন বা শিশুকে নিয়োগ দেবেন, তাহলে ওই ব্যক্তি কি হবেন? অপরাধী হবেন। ধারা 80-1। ধারা 80-1। তো ধারা 80-কে বলা হয়েছে শিশুকে যখন কোনো ব্যক্তির তত্ত্বাবধানে রাখা হবে, সেই ব্যক্তি যদি কোনো শিশুকে ভৃত্যের চাকরি প্রদান করেন, অথবা ভৃত্যের চাকরি প্রদান বলতে এখানে চাকরের চাকরি প্রদান করেন, অথবা শিশু আইন শ্রম আইন 2006-এর অধীন কোনো শিশুকে যদি কোনো কলকারখানায় বা অন্য কোথাও যদি শ্রমের কাজ করানো হয় বা শিশুকে যদি আটকিয়ে রাখা হয় বা শিশুকে দিয়ে যদি কোনো কাজে যদি উপার্জন করা হয়, উপার্জনের টাকা যদি ওই ব্যক্তি নিয়ে নেয়, তাহলে শিশুকে কি করা হবে? শোষণ করা হবে। শিশু শিশুর দ্বারা শ্রম করে নিয়ে শিশুর অর্থ যদি নিয়ে নেওয়া হয়, শ্রমের অর্থ যদি নিয়ে নেওয়া হয়, তাহলে শিশুকে শোষণ করা হবে। এই শোষণের দণ্ডে ওই ব্যক্তি কি হবেন? অপরাধী হবেন। এই শোষণের অপরাধে ওই ব্যক্তি অপরাধী হবেন। ধারা 80। এখানে যে অপরাধী হবেন, অপরাধী ব্যক্তি অনধিক 2 বছর কারাদণ্ড এবং 50,000 টাকা অনধিক অর্থদণ্ড অথবা উভয়দণ্ডে দণ্ডনীয় হবেন। ধারা 80-1। ধারা 80-2, শিশু আদালত কর্তৃক শিশুর জিম্মাদার, রক্ষণাবেক্ষণকারী বা প্রতিপালনের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বা অন্য কোনো ব্যক্তি যদি কোনো শিশুকে ভৃত্যের চাকরি বা শ্রম আইন 2006-এর অধীন বা বিধান মোতাবেক কোনো কারখানা বা কোনো প্রতিষ্ঠানে কাজে নিয়োগের কথা বলে হস্তগত করে, কিন্তু কার্যত শিশুকে অসৎ পথে চালিত করে বা যৌনকর্ম বা নীতিগর্হিত কোনো কাজে যদি লিপ্ত হওয়ার ঝুঁকির সম্মুখীন করে, তাহলে ওই ব্যক্তি অপরাধী হবেন। ধারা 80-2। ধারা 80-1-এ বলা হয়েছে যদি কোনো ভৃত্যের চাকরি প্রদান করা হয়, অর্থাৎ চাকরের কাজ করানো হয় কোনো বাড়িতে বা কোনো ব্যক্তির আন্ডারে, অথবা শ্রম আইন 2006-এর অধীন যদি কোনো কলকারখানায় অথবা অন্য কোনো প্রতিষ্ঠানে যদি শিশুকে চাকরি দেওয়া হয় বা শিশুকে যদি নিয়োগ দেওয়া হয় এবং শিশুর সেই শ্রমের অর্থ যদি কোনো ব্যক্তি ভোগ করেন, তাহলে তার শাস্তি ধারা 80-1। আর ধারা 80-2-এ বলা হয়েছে অন্য কথা, যদি ভৃত্যের চাকরি দেওয়া হয় অথবা শ্রম আইন অনুযায়ী 2006-এর বিধান সাপেক্ষে যদি কোনো কলকারখানা অথবা অন্য কোনো প্রতিষ্ঠানে নিয়োগের কথা বলে হস্তগত করে, কিন্তু কার্যত ওই শিশুকে কি করা হয়? অসৎ পথে পরিচালিত করা হয়। অসৎ পথে পরিচালিত বলতে শিশু যদি ওই শিশুকে যদি কোনো যৌনকর্ম অথবা নীতিগর্হিত কোনো কাজের উদ্দেশ্যে যদি হস্তগত করা হয়, ওই ব্যক্তিকে কি করা হয়েছে? ধারা 80-তে বলা হয়েছে, ধারা 80-1-এ বলা হয়েছে এখানে হস্তগত করা হয়েছে কোনো কলকারখানা বা প্রতিষ্ঠানে কাজ করানোর উদ্দেশ্যে। আর এখানে হস্তগত করা হয়েছে কি? উদ্দেশ্য ছিল যে ওই শিশুকে অসৎ কোনো কাজ করাবে বা যৌন সঙ্গমে লিপ্ত করাবে, অথবা ওই শিশুর দ্বারা নীতি গর্হিত কোনো কাজ করাবে। এই উদ্দেশ্যে যদি হস্তগত করা হয় বা ওই শিশু যদি কোনো নীতি গর্হিত কাজে লিপ্ত হওয়ার যদি ঝুঁকির সম্মুখীন হয়, তাহলে ওই ব্যক্তির অপরাধ হবে। তিনি শাস্তি ভোগ করবেন অনধিক 5 বছর কারাদণ্ড এবং অনধিক 1 লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয়দণ্ড। ধারা 80-2। ধারা
80(2)। ধারা 76, কোনো শিশুর নিকট থেকে কোনো কিছু ক্রয় করা যাবে না বা কোনো কিছু বন্ধক নেওয়া যাবে না। ধারা 76, ধারা 77-এ বলা হয়েছে শিশুকে যৌনপল্লীতে বসবাস করতে দেওয়া যাবে না, অর্থাৎ 4 বছর বয়সের অধিক 4 বছরের অধিক বয়সের কোন শিশুকে যৌনপল্লীতে বাস করতে দেওয়া যাবে না বা যৌনপল্লীতে গমনাগমন করতে দেওয়া যাবে না। যদি কোনো ব্যক্তি দেয় তাহলে উপধারা 1-এর বিধান যদি কোনো ব্যক্তি লঙ্ঘন করে তাহলে তিনি অপরাধী হবেন। ধারা 77-এর 2। ধারা 78-এ বলা হয়েছে শিশুকে অসৎ পথে পরিচালনা করা যাবে না বা শিশুকে অসৎ পথে কাজ করতে উৎসাহ প্রদান করা যাবে না। যদি কোনো ব্যক্তি এই কাজ করেন তাহলে তিনি অপরাধী হবেন। ধারা 78-এর 1, ধারা 78-এর 2-এ বলা হয়েছে কোনো ব্যক্তির নালিশের প্রেক্ষিতে যদি বোঝা যায় যে কোনো ব্যক্তির তত্ত্বাবধানে থাকা অবস্থায় কোনো শিশু কোনো যৌনসঙ্গমে লিপ্ত হচ্ছে বা কোনো অসৎ পথের দিকে পরিচালিত হচ্ছে, সেক্ষেত্রে আদালত কি করতে পারেন, ওই সংশ্লিষ্ট শিশু তত্ত্বাবধানকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান বা খ্যাতমান যিনি থাকবেন কেন বা যিনি দায়িত্বে থাকবেন না কেন তাকে কি করতে পারবেন, মুচলেকা সম্পাদনের জন্য। কেন মুচলেকা সম্পাদন করবেন? শিশুর প্রতি সতর্কতা অবলম্বন করবেন এবং শিশুর প্রতি নজর রাখার জন্য বা শিশুর উপযুক্ত দায়িত্ব পালন করার জন্য, শিশুর প্রতি উপযুক্ত দায়িত্ব পালন করার জন্য কি করবেন, ওই ব্যক্তিকে একটি মুচলেকা সম্পাদনের জন্য আদেশ দিতে পারবেন। ধারা 78-এর 2। ধারা 80-তে ধারা 80-তে বলা আছে শিশুকে শোষণের দণ্ড। ধারা 80-এর 1-এ বলা হয়েছে যদি কোনো ব্যক্তির তত্ত্বাবধানে থাকা অবস্থায় কোনো শিশুকে তিনি যদি কোনো ভৃত্যের চাকরি দেন অথবা শ্রম আইন 2006-এর অধীন কোনো কলকারখানা বা কোনো প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার উদ্দেশ্যে যদি হস্তগত করেন এবং ওই শিশুর শ্রমের পরিবর্তে তিনি যে টাকা পাবেন ওই শিশুর টাকা যদি তিনি শোষণ করেন বা ওই শিশুর টাকা যদি তিনি ভোগ করেন বা ওই শিশুর উপার্জন যদি তিনি ভোগ করেন এবং শিশুকে যদি এইভাবে শোষণ করেন তাহলে তার অপরাধ হবে। ধারা 80-এর 1। ধারা 80-এর 2-এ বলা হয়েছে উপধারা 1-এর মতোই যদি কোনো ব্যক্তির তত্ত্বাবধানে কোনো শিশু থাকা অবস্থায় সেই শিশুকে যদি তিনি কোনো কলকারখানার মালিক বা প্রতিষ্ঠানের কাছে যদি হস্তান্তর করেন কিন্তু মূল উদ্দেশ্য হলো ওই শিশুকে অবৈধ কোনো উদ্দেশ্যে হস্তান্তর করা বা অসৎ কোনো উদ্দেশ্যে হস্তান্তর করা অথবা শিশুকে যৌনসঙ্গম বা যৌনপল্লীতে বিক্রি করা বা যৌন সঙ্গমে যদি লিপ্ত করা অথবা নীতিগর্হিত কোনো কাজের উদ্দেশ্যে যদি কোনো শিশুকে হস্তগত করা হয় তাহলে ওই ব্যক্তি অপরাধী হবেন। ধারা 80-এর 2। ধারা 80-এর 1 হলো মোট কথা যদি শিশুকে কোনো কাজ করানো হয়। ধারা 80-এর 2 হলো যদি শিশুর দ্বারা যৌনসঙ্গম করানো হয় বা যৌনপল্লীতে রাখা হয় অথবা নীতি গর্হিত কোনো কাজ করা হয় বা নীতি গর্হিত কাজের জন্য কোনো ঝুঁকির সৃষ্টি হয় তাহলে ওই ব্যক্তির অপরাধ হবে। ধারা 80-এর 2। ধারা 81। ধারা 81 খুবই গুরুত্বপূর্ণ, সংবাদ মাধ্যম কর্তৃক কোনো গোপন তথ্য প্রকাশের দণ্ড। ধারা 28-এ পড়ছিলাম গোপনীয়তা, শিশু বিষয়ক যা কিছু করা হবে প্রত্যেকটা জিনিসই গোপনীয় থাকবে, তবে শিশু আদালত যদি মনে করে যে না এই বিষয়টি গোপন রাখার প্রয়োজন নাই, এখানে শিশুর কোনো ক্ষতি হবে না, তাহলে সেই জিনিসটা প্রকাশ করা যাবে। আর ধারা 28-এর যে বিষয়টা, এখানে যদি কোনো ব্যক্তি এই গোপন বিষয়গুলো যদি কোনো মিডিয়ায় প্রকাশ করেন তাহলে ওই ব্যক্তি বা সংবাদপত্রে বা সংবাদ মাধ্যমে বা ইলেকট্রনিক্স মাধ্যমে বা ইন্টারনেটের মাধ্যমে যদি কোথাও প্রকাশ করা হয় বা প্রচার করা হয় তাহলে ওই ব্যক্তি কি হবেন, অপরাধী হবেন। ধারা 81। ধারা 81-এর 1। বিচারাধীন কোনো মামলা বা বিচার কার্যক্রম সম্পর্কে প্রিন্ট বা ইলেকট্রনিক মাধ্যম বা ইন্টারনেটের মাধ্যমে কোনো শিশুর স্বার্থের পরিপন্থী এমন কোনো প্রতিবেদন বা ছবি বা কোনো তথ্য প্রকাশ করা যাবে না যার দ্বারা শিশুটিকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে শনাক্ত করা যায়। ধারা 81-এর 1। ধারা 81-এর 2 বলা হয়েছে কোনো ব্যক্তি উপধারা 1-এর বিধান লঙ্ঘন করলে উহা এই আইনের অধীনে অপরাধ হিসেবে গণ্য হবে এবং উক্ত অপরাধের জন্য ওই ব্যক্তি অনধিক 1 বছর কারাদণ্ড এবং 50,000 টাকা অর্থদণ্ড এবং অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। ধারা 81-এর 3। কোন কোম্পানি, সমিতি বা সংস্থা বা প্রতিষ্ঠান উপধারা 1-এর বিধান লঙ্ঘন করলে সংশ্লিষ্ট কোম্পানি, সমিতি, সংস্থা বা প্রতিষ্ঠানের নিবন্ধন অনধিক 2 মাসের জন্য স্থগিত রাখা সহ অনধিক 2 লক্ষ টাকা জরিমানা আরোপ করা যাবে। অর্থাৎ 81 ধারায় বলা হয়েছে যে সংবাদ মাধ্যম কর্তৃক কোনো গোপন তথ্য প্রকাশ করা যাবে না। এখানে শিশু আইনের যে শিশু বিষয়ক যে বিভিন্ন কার্যক্রম চলবে সেটা বিচারাধীন হোক অথবা শিশুর কোনো তদন্ত প্রতিবেদন হোক বা শিশুর কোনো ছবি হোক বা শিশুর সামাজিক অনুসন্ধান প্রতিবেদন হোক, শিশু সংক্রান্ত যে কোনো কিছুই কি করা যাবে না, ধারা 81-এর 1-এ প্রকাশ করা যাবে না যা শিশুকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পরিচয় শনাক্ত করতে সাহায্য করে।
ধারা 81 দিয়ে বলা হয়েছে, এই উপধারা 1-এর বিধান লঙ্ঘন করে যদি কোনো ব্যক্তি ইলেকট্রনিক্স মাধ্যমে বা ইন্টারনেটের মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে বা সংবাদপত্রে যদি শিশুর পরিচয় প্রকাশ করেন, তাহলে তিনি অপরাধী হবেন। তার শাস্তি হবে অনধিক 1 বছর কারাদণ্ড বা 50,000 টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড। আর 81-3 বলা হয়েছে, এই তথ্য প্রকাশ যদি কোনো কোম্পানির মাধ্যমে হয় অথবা যদি কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে হয় বা কোনো সমিতি বা কোনো সংস্থার মাধ্যমে যদি হয়, তাহলে সেই সংস্থা, কমিটি বা কোম্পানি বা প্রতিষ্ঠান অপরাধী হবেন এবং তাদের অপরাধটা হবে কি দ্বিগুণ অপরাধ। তাদের শাস্তি হবে দ্বিগুণ অপরাধ। তাদের যে লাইসেন্স থাকবে বা তাদের যে নিবন্ধন থাকবে বা লাইসেন্স থাকবে, সেই লাইসেন্স কি করা যাবে, 2 মাসের জন্য স্থগিত করা যাবে এবং তাদেরকে 2 লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা যাবে। ধারা 81-3। ধারা 81-3। তাহলে ধারা 76, কোন শিশুর নিকট থেকে কোনো কিছু ক্রয় করা যাবে না বা কোনো কিছু বন্ধক রাখা যাবে না। ধারা 77, কোন শিশুকে যৌনপল্লীতে বাস করা যাবে না বা গমনাগমন করতে দেওয়া যাবে না। ধারা 78, কোন শিশুকে যদি অসৎ উদ্দেশ্যে যদি পরিচালনা করা হয়, সেক্ষেত্রে ওই ব্যক্তি দণ্ডিত হবেন। যে ব্যক্তির তত্ত্বাবধানে শিশু থাকবেন সেই ব্যক্তি দণ্ডিত হবেন বা সেই ব্যক্তি অপরাধী হবেন। আর একটা বিষয় বলা আছে, যদি কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির নালিশের ভিত্তিতে এটা প্রমাণিত হয় যে কোনো শিশুর ঝুঁকি আছে, অসৎ পথে যাওয়ার ঝুঁকি আছে বা অসৎ পথে যাওয়ার সম্ভাবনা আছে, সেই ক্ষেত্রে তার তত্ত্বাবধানকারী যে ব্যক্তি থাকবেন বা তার যে পিতামাতা থাকবেন, তার পিতামাতার অবর্তমানে তার আইনানুগ অভিভাবক বা বৈধ অভিভাবক বা ক্ষেত্রমত কর্তৃপক্ষ বা ক্ষেত্রমত বর্ধিত পরিবারের যারা সদস্য থাকবেন, তাদেরকে হুঁশিয়ারি পূর্বক কি করা যাবে, মুচলেকা সম্পাদন করা যাবে যে আপনার শিশু বা আপনার ছেলে বা আপনার মেয়ে অবৈধ পথে যাওয়ার সম্ভাবনা আছে বা যাওয়ার ঝুঁকি আছে। আপনারা তার দেখাশোনা করেন বা তার উপযুক্ত বিষয় বিবেচনা করেন, তাকে সুন্দর করে দেখাশোনা করে রাখেন, সে যেন অবৈধ পথে বা অসৎ পথে পরিচালিত হতে না পারে। এই বিষয়ে নির্দেশনা পূর্বক কি করা যাবে, মুচলেকা সম্পাদন করা যাবে। ধারা 78-2। ধারা 80-তে বলা হয়েছে শোষণের দণ্ড। শোষণটা হবে 2 ধরনের। প্রথম শোষণটা হবে শিশুর দ্বারা কি কাজ করে নেওয়া, আর দ্বিতীয় শোষণটা হবে শিশুর দ্বারা এমন একটা কাজ করা যা যৌন সঙ্গম বা নীতিগর্হিত কাজ বা অন্য কোনো কাজ করানো, যে কাজের মাধ্যমে শিশু যৌনসঙ্গম করতে পারে বা শিশু নীতিগর্হিত কোনো কাজ করতে পারে বা কাজের ঝুঁকি আছে বা কাজের সম্ভাবনা আছে। এই কাজের মাধ্যমে যদি কোনো ব্যক্তি শোষণ করেন, তাহলে সেই ব্যক্তির অপরাধ হবে। ধারা 80-2। ধারা 81-তে বলা হয়েছে ইলেকট্রনিক্স মাধ্যমে বা সংবাদ মাধ্যমে বা প্রিন্ট মিডিয়ায় কি করা যাবে না, শিশুর কোনো তথ্য প্রকাশ করা যাবে না যে তথ্য প্রচার করলে বা প্রকাশ করলে শিশুকে প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে চেনা যায়, এমন কোন তথ্য প্রকাশ করা যাবে না। ধারা 81-1। ধারা 81-2 বলা হয়েছে, যদি এরূপ কোনো তথ্য প্রকাশ করা হয়, তাহলে যে ব্যক্তি প্রকাশ করবেন সেই ব্যক্তি অপরাধী হবেন। ধারা 81-2, তার শাস্তি হবে। ধারা 81-2। ধারা 81-3 বলা হয়েছে, যদি কোনো সমিতি বা প্রতিষ্ঠান বা কোনো সংস্থা বা যদি কোনো সমিতি কি যদি কোনো সমিতি বা কোম্পানি, সংস্থা বা প্রতিষ্ঠান যদি এই তথ্য প্রকাশ করেন, তাহলে তারা অপরাধী হবেন এবং তাদের যে নিবন্ধন থাকবে বা লাইসেন্স থাকবে, সেই লাইসেন্স 2 মাসের জন্য স্থগিত রাখা যাবে। যদি কখনো এমসিকিউ প্রশ্ন হয় যে শিশু আইন অনুযায়ী যদি কোনো তথ্য যদি কোনো শিশুর গোপনীয় তথ্য কোনো সমিতি বা কোনো প্রতিষ্ঠান বা কোনো সংস্থা বা কোনো কোম্পানি যদি প্রকাশ করেন, তাহলে তাদের লাইসেন্স বা নিবন্ধন কতদিনের জন্য বাতিল করা যাবে, 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস? তাহলে অবশ্যই উত্তর হবে 2 মাস। 2 মাসের জন্য তাদের লাইসেন্স স্থগিত করা যাবে এবং তাদেরকে 2 লক্ষ টাকা জরিমানা করা যাবে। ধারা 81-3। ধারা 82, শিশুকে পলায়নে সহায়তার দণ্ড। এর আগে আমরা পড়ছিলাম শিশু যদি পলায়ন করে তাহলে শিশুর কি হবে না, অপরাধ হবে না। পলাতক শিশু সম্পর্কে করণীয় 69 ধারা। এখন এই 69 ধারায় যদি কোনো শিশুকে পলায়নে যদি কোনো ব্যক্তি সাহায্য করেন, তাহলে তার অপরাধ। কোনো ব্যক্তি জ্ঞাতসারে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রত্যেক প্রতিষ্ঠান বা নিরাপদ স্থান বা বিকল্প পন্থার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির তত্ত্বাবধান হতে কোনো শিশুকে ক পলায়ন করতে সাহায্য করলে বা প্রলুব্ধ করলে অথবা পলায়ন করার পর আশ্রয় প্রদান করলে বা লুকিয়ে রাখলে বা পুনরায় উক্ত স্থান বা ব্যক্তির নিকট প্রত্যাবর্তন করতে বাধা প্রদান করলে বা বাধা প্রদানে যদি সাহায্য করে, তাহলে ওই ব্যক্তি অপরাধী হবেন এবং শাস্তি হবে অনধিক 1 বছর কারাদণ্ড এবং 50,000 টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড। এক কথায় এখানে বলা হয়েছে
82 শিশুকে পলায়নে সহায়তার দণ্ড। যদি কোনো ব্যক্তি শিশুকে পলায়নের জন্য সহায়তা করেন অথবা পলায়নের পর যদি কোনো শিশুকে আশ্রয় প্রদান করেন, শিশুকে যদি ওই প্রতিষ্ঠান বা যেখানে শিশু ছিল সেখানে যদি শিশুকে ফেরত না দেন, বা সেখানে যদি শিশুকে ফেরত নিতে যাওয়া হয় বা যাওয়ার সময় যদি ওই ব্যক্তি যদি বাধা প্রদান করেন, তাহলে ওই ব্যক্তি কি হবেন? অপরাধী হবেন। ধারা 82(2), ধারা 82, ধারা 82, ধারা 82। ধারা 82-তে বলা হয়েছে শিশুকে পলায়নে সহায়তার দণ্ড। প্রথম বিষয়টি, এখানে বিষয় দুইটি। প্রথমে যদি বলা হয়েছে যদি পলায়নে যদি সাহায্য করা হয় বা প্রলুব্ধ করা হয়, অর্থাৎ আপনি ফুসলেন না যে তুমি এখানে থাকো কেন, তুমি পালায় যাও, তোমার এই শিশু উন্নয়ন কেন্দ্রে থাকার দরকার নয়, বা এই নিরাপদ স্থানে বা বিকল্প পন্থায় যে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আছে তার তত্ত্বাবধানে থাকার দরকার নাই, তুমি পালায় যাও। তুমি যদি পালায় যাও তাহলে তুমি ভালো একটা যাইতে পারবে, তুমি ভালো কোনো জায়গায় থাকতে পারবে। তুমি এখানে আছো, এখানে চুপচাপ নিরিবিলি বসে আছো, এখানে কোনো কাজ নাই, কিছু নাই, তোমার খেলার কোনো সাথী নাই, কোনো সঙ্গী নাই, এই বিষয়ে যদি প্রলুব্ধ করে, দেখা গেল একজন শিশু কি আছে, আদালতের আদেশক্রমে কোনো প্রতিষ্ঠানের আন্ডারে আছে বা কোনো ব্যক্তির তত্ত্বাবধানে আছে, কোনো ব্যক্তির তত্ত্বাবধানে বা কোনো প্রতিষ্ঠান বা কোনো সংস্থার তত্ত্বাবধানে থাকার পর যদি অপর কোনো ব্যক্তি যদি ওই শিশুকে পলায়নে যদি সাহায্য করে, যে তুমি এই জানালা দিয়ে বের হয়ে যাও, বা তুমি এই টয়লেটের এই জায়গা দিয়ে বের হয়ে যাও, বা তুমি পলায় যাও, তুমি এখানে আছো কেন, অথবা যদি প্রলুব্ধ করে পলায় যাওয়ার জন্য, তাহলে ওই ব্যক্তি অপরাধী হবেন। এছাড়াও যদি কোনো শিশু পলায়ন করার পর ওই শিশুকে যদি আশ্রয় প্রদান করে, খাবার দাবার দেয় বা লুকিয়ে রাখে, বা পুনরায় যদি উক্ত স্থান বা যে ব্যক্তির নিকট থেকে সে পলায়ন করেছে সেই ব্যক্তি যদি নিয়ে যাওয়ার জন্য আসে এবং ওই ব্যক্তি যদি বাধা প্রদান করে, তাহলে ওই ব্যক্তি অপরাধী হবেন। ধারা 82, ধারা 82। এখানে দুইটা বিষয়, একটা বিষয় হলো পলায়নে যদি সাহায্য করে বা প্রলুব্ধ করে, আর একটা বিষয় হলো পলায়নের পর, শিশু আগেই পলায়ন করছে, পলায়নের পর যদি ওই শিশুকে হেফাজত প্রদান করে বা শিশুর দায়িত্বে থাকে বা শিশুকে যদি লুকিয়ে রাখে বা আশ্রয় প্রদান করে, বা ওই প্রত্যেকটা প্রতিষ্ঠান বা সংস্থা বা ব্যক্তি যদি ওই শিশুকে নিয়ে যাওয়ার জন্য যায় এবং সেক্ষেত্রে যদি বাধা প্রদান করে, তাহলে ওই ব্যক্তি অপরাধী হবেন। ধারা 82, ধারা 82। ধারা 76, ধারা 76-এ বলা হয়েছে কোনো শিশুর নিকট থেকে কোনো কিছু ক্রয় করা যাবে না, বন্ধক রাখা যাবে না। ধারা 77-এ বলা হয়েছে শিশুকে অসৎ পথে, শিশুকে যৌনপল্লীতে প্রেরণ করা যাবে না, বা শিশুকে যৌনপল্লীতে বাস করতে দেওয়া যাবে না বা গমনাগমন করতে দেওয়া যাবে না। ধারা 78-এ বলা হয়েছে শিশুকে অসৎ পথে পরিচালনা করা যাবে না। যদি কোনো ব্যক্তি পরিচালনা করেন আর অপর কোনো ব্যক্তি যদি এই বিষয়ে আদালতের নিকট নালিশ করেন, তাহলে যে ব্যক্তি পরিচালনা করবেন বা যে ব্যক্তির জ্ঞাতসারে অথবা অজ্ঞাতসারে ওই শিশু পরিচালিত হবে বা যাওয়ার সম্ভাবনা থাকবে বা ঝুঁকির সম্ভাবনা থাকবে, সেক্ষেত্রে যার তত্ত্বাবধানে থাকবে তার নিকট থেকে আদালত কি করতে পারবেন? মুচলেকা গ্রহণ করতে পারবেন। ধারা 78, ধারা 80। ধারা 80-তে বলা আছে শিশুকে শোষণের দণ্ড। শিশুকে শোষণ দুই ভাবে করা যাবে, একভাবে হলো কলকারখানায় কাজের মাধ্যমে বা অন্য কোনো প্রতিষ্ঠানের কাজের মাধ্যমে, আর দ্বিতীয় পন্থা হলো শিশুকে অসৎ উদ্দেশ্যে পরিচালনা করে অথবা যৌন সঙ্গম করানো, কোনো ব্যক্তির সাথে যৌন সঙ্গম করানো অথবা নীতিগর্হিত কাজের মাধ্যমে যদি শিশুকে শোষণ করা হয়, তাহলে ওই ব্যক্তির দণ্ড হবে। ধারা 80(2). ধারা 81-তে বলা হয়েছে শিশুর কোনো পরিচয় প্রকাশ করা যাবে না, বা শিশুর কোনো গোপনীয় তথ্য বা বিচারাধীন কোনো তথ্য প্রকাশ করা যাবে না। কোথায় প্রকাশ করা যাবে না? সংবাদ মাধ্যমে, প্রিন্ট মিডিয়ায় বা ইলেকট্রনিক্স মাধ্যমে শিশুর তথ্য প্রকাশ করা যাবে না। ধারা 82, ধারা 82-তে বলা হয়েছে শিশুকে পলায়নে সাহায্য করা যাবে না, অথবা শিশু যদি আগে পলায়ন করে তাহলে ওই শিশুকে আশ্রয়দান করা যাবে না, ওই শিশুকে হেফাজতে নেওয়া যাবে না, বা ওই শিশুকে যদি পুনরায় ওই যেখান থেকে পলায়ন করছে সেখানে কোনো ব্যক্তি বা তত্ত্বাবধানকারী কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বা কোনো সংস্থা যদি ওই শিশুকে ফিরিয়ে নিতে চায়, তাহলে সেক্ষেত্রে বাধা প্রদান করা যাবে না। যদি কোনো ব্যক্তি বাধা প্রদান করে, তাহলে এই ব্যক্তি অপরাধী হবেন। ধারা 82, ধারা 82। ধারা 83, সর্বশেষ ধারা, ধারা 83। মিথ্যা তথ্য প্রদানের ক্ষতিপূরণ, মিথ্যা তথ্য প্রদানের ক্ষতিপূরণ। কোন ব্যক্তি এই আইনের অধীনে কোনো মামলার কার্যক্রমে কোনো আদালতে কোনো শিশুর সম্পর্কে যদি এমন কোনো তথ্য প্রকাশ করেন যা মিথ্যা, বিরক্তিকর বা তুচ্ছ প্রকৃতির, তাহলে আদালত প্রয়োজনীয় তদন্ত সাপেক্ষে কারণ লিপিবদ্ধ করে যার বিপক্ষে উক্ত তথ্য প্রদান করা হয় তার অনুকূলে 25,000 টাকা ঊর্ধ্বে যে কোনো পরিমাণ অর্থ ক্ষতিপূরণ বাবদ প্রদানে করার জন্য সংশ্লিষ্ট তথ্য প্রদানকারী ব্যক্তির প্রতি নির্দেশ প্রদান করতে পারেন এবং অনাদায়ে অনধিক 6 মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করতে পারেন।
তবে শর্ত থাকে যে ক্ষতিপূরণ প্রদানের আদেশ প্রদানের পূর্বে তথ্য প্রদানকারীর বিরুদ্ধে কোনো ক্ষতিপূরণ প্রদান করার আদেশ প্রদান করা হবে না মর্মে কারণ দর্শাইবার জন্য নোটিশ প্রদান করতে হবে এবং তথ্য প্রদানকারী কোনো কারণ প্রদর্শন না করলে তা বিবেচনায় নিতে হবে। তাহলে ধারা 83-তে বলা হয়েছে মিথ্যা তথ্য প্রদানের ক্ষতিপূরণ। এখানে মিথ্যা তথ্য কে প্রদান করবেন? শিশুর বিরুদ্ধে যদি কোনো ব্যক্তি মিথ্যা তথ্য প্রদান করেন আর এই তথ্যটা যদি আদালতে প্রদান করা হয় এবং এই মিথ্যা তথ্য যদি প্রমাণিত হয় যে ব্যক্তি তথ্যটা প্রদান করছেন সেটা আসলে মিথ্যা তথ্য, এর কোনো সত্যতা ছিল না, তাহলে ওই ব্যক্তি মিথ্যা তথ্য প্রদান করার জন্য যার বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রদান করবেন তার অনুকূলে, অর্থাৎ শিশুর বিরুদ্ধে যদি মিথ্যা তথ্য প্রদান করেন তাহলে শিশুকে জরিমানা প্রদান করতে হবে। কে প্রদান করবেন? যে ব্যক্তি মিথ্যা তথ্য প্রদান করবেন ওই শিশুর অনুকূলে কি করতে হবে? জরিমানা প্রদান করতে হবে। কে প্রদান করবেন? যে ব্যক্তি মিথ্যা তথ্য দেবেন আর এই মিথ্যা তথ্য দেওয়ার জন্য আদালত ওই ব্যক্তিকে আদেশ দেবেন যে আপনি 25,000 টাকার ঊর্ধ্বে, কত টাকা? 25,000 টাকার ঊর্ধ্বে যে কোনো পরিমাণ টাকা জরিমানা করতে পারেন। কে করতে পারেন? আদালত করতে পারেন। কার অনুকূলে? ওই শিশুর অনুকূলে। আর এই টাকা কে দেবেন? যে মিথ্যা তথ্য প্রদান করবেন। কিন্তু শর্ত থাকে যে এখানে যে ব্যক্তি এই মিথ্যা তথ্য প্রদান করছেন এই অর্থ জরিমানা করার পূর্বে তাকে একটা কি করতে হবে? তাকে একটা নোটিশ দিতে হবে, কারণ দর্শানোর একটা নোটিশ দিতে হবে যে তুমি এরূপ মিথ্যা তথ্য কেন প্রদান করলে তার কারণ দর্শাও। এখন ওই ব্যক্তি যদি কারণ দর্শায় তাহলে সেই কারণ দর্শানো কি করতে হবে? বিবেচনায় নিতে হবে। ধারা 83। ধারা 83। ধারা 83-র মূল বিষয় মিথ্যা তথ্য প্রদানের কারণে দণ্ড। যদি কোনো ব্যক্তি আদালতে হাজির হয়ে আদালতের সম্মুখে কোনো ব্যক্তির বিরুদ্ধে বা কোনো শিশুর বিরুদ্ধে যদি কোনো মিথ্যা তথ্য প্রকাশ করেন বা কোনো ভিত্তিহীন তথ্য প্রকাশ করেন বা কোনো বিরক্তিকর তথ্য বা কোনো তুচ্ছ প্রকৃতির তথ্য যদি প্রকাশ করেন যে আদালতের নিকট প্রতীয়মান হয় যে এই তথ্যটি আসলে মিথ্যা তথ্য বা বিরক্তিকর তথ্য বা তুচ্ছ কোনো ঘটনার তথ্য বা ভিত্তিহীন কোনো তথ্য, তাহলে আদালত ওই ব্যক্তিকে দণ্ডিত করতে পারেন বা অপরাধী হিসেবে গণ্য করতে পারেন। এখানে অপরাধী হিসেবে যখন গণ্য করা হবে তখন ওই ব্যক্তিকে 25,000 টাকার ঊর্ধ্বে, অর্থাৎ 25,000 টাকার ঊর্ধ্বে বলতে 26, 50, 100, 1 লাখ টাকা বা 1.5 লাখ 2 লাখ যা পারেন আদালত সেটা তার নিকট থেকে জরিমানা প্রদানের জন্য আদেশ দিতে পারেন। কাকে দিতে পারেন? যে ব্যক্তি মিথ্যা তথ্য দিবেন তাকে জরিমানা প্রদান করার জন্য বলতে পারেন, এবং কার পক্ষে? যে ব্যক্তি ক্ষতিগ্রস্ত অর্থাৎ যার বিরুদ্ধে এই তথ্য প্রদান করা হয়েছে তাকে প্রদান করার জন্য এই অর্থ ওই অপরাধী ব্যক্তির নিকট হতে নেওয়ার জন্য আদেশ দিতে পারেন। ওই অপরাধী ব্যক্তি যদি এই অর্থ প্রদান না করে তাহলে ওই অর্থ প্রদান না করার কারণে অনধিক, অর্থাৎ যে অর্থদণ্ড প্রদান করা হবে সেই অপরাধী ব্যক্তি যদি এই অর্থ প্রদান না করেন তাহলে তিনি অনধিক 6 মাস বিনাশ্রম কারাদণ্ড তাকে প্রদান করা যাবে। তবে এখানে শর্ত থাকে যে ক্ষতিপূরণ প্রদানের আদেশ প্রদানের পূর্বে আদালত যখন ওই ব্যক্তিকে ক্ষতিপূরণ প্রদানের জন্য আদেশ দেবেন এই আদেশ দেওয়ার পূর্বে ওই ব্যক্তিকে একটি কারণ দর্শানোর নোটিশ দিতে হবে যে তুমি এরূপ কেন মিথ্যা তথ্য প্রদান করলে, এর বিরুদ্ধে তুমি কারণ দর্শাও। ওই ব্যক্তি যদি আদালতে কারণ দর্শায় তাহলে সেই কারণ দর্শানোর বিষয়টি আদালতকে বিবেচনায় নিতে হবে। ধারা 83। ধারা 83। ধারা 70 দ্বারা বলা হয়েছে শিশুর প্রতি নিষ্ঠুরতার দণ্ড। শিশুর প্রতি নিষ্ঠুরতা অবলম্বন করা যাবে না। ধারা 71-এ বলা হয়েছে শিশুকে ভিক্ষাবৃত্তিতে লাগানো যাবে না। ধারা 82-তে বলা হয়েছে শিশুর দায়িত্বে থাকাকালীন নেশাগ্রস্ত হওয়া যাবে না। ধারা 73-এ বলা হয়েছে শিশুকে নেশাগ্রস্তকারী মাদক দ্রব্য বা বিপজ্জনক কোনো ওষুধ সরবরাহ করা যাবে না। ধারা 75-এ বলা হয়েছে শিশুকে বাজি ধরতে বা ঋণ গ্রহণে উস্কানি প্রদান করা যাবে না। ধারা 76-এ বলা হয়েছে শিশুর নিকট থেকে কোনো দ্রব্য ক্রয় করা যাবে না বা বন্ধক নেওয়া যাবে না। ধারা 77-এ বলা হয়েছে শিশুকে ধারা 77-এর মূল বিষয়টি হলো শিশুকে যৌনপল্লীতে থাকার অনুমতি প্রদান করা যাবে না বা সেখানে রাখা যাবে না, গমনাগমন করতে দেওয়া যাবে না। ধারা 78-এ বলা হয়েছে শিশুকে অসৎ উদ্দেশ্যে পরিচালনা করা যাবে না, বা যদি কোনো ব্যক্তি এই বিষয়ে নালিশ করে তাহলে আদালত সেই নালিশ গ্রহণ করে ওই তার তত্ত্বাবধানকারী ব্যক্তি বা পিতামাতা বা অভিভাবক বা ক্ষেত্রমত বর্ধিত পরিবার সদস্যদের নিকট থেকে মসলাকা গ্রহণ করতে পারবেন। ধারা 80-তে বলা হয়েছে শিশুকে শোষণের দণ্ড। শিশুকে শোষণ দুই ভাবে হবে। প্রথম শোষণটা হবে
শিশুকে কোনো কলকারখানা বা প্রতিষ্ঠানে যদি কাজ করানো হয় এবং সেই উপার্জন যদি কোনো ব্যক্তি ভোগ করেন তাহলে এটা হবে এক প্রকার শোষণ। আর দ্বিতীয় প্রকার শোষণ হবে যদি কোনো শিশুর দ্বারা কোনো যৌন সঙ্গমে লিপ্ত করানো হয় বা কোনো বাজে কাজ করানো হয়, অথবা কোনো নীতি গর্হিত কাজ করানো যদি হয় বা কোনো অসৎ পথে যদি পরিচালনা করা হয় বা পরিচালনা করা যদি ঝুঁকির সম্মুখীন করা হয় তাহলে সেই ক্ষেত্রে ওই ব্যক্তি শাস্তি ভোগ করবেন। তাহলে শাস্তি হবে এখানে দুই প্রকারের। এখানে অপরাধটা হবে দুই প্রকারের। দুই প্রকারের অপরাধটা কি? ধারা ৮০ একে বলা হয়েছে কোনো প্রতিষ্ঠানে বা কোনো কলকারখানায় যদি শিশুকে কাজ করানো হয় এবং তার উপার্জন যদি কোনো ব্যক্তি ভোগ করেন তাহলে এটা হবে এক প্রকার শোষণ। আর এক প্রকার শোষণ হবে যদি কোনো শিশুকে অসৎ পথে পরিচালনা করেন বা কোনো ব্যক্তির সাথে যৌন সঙ্গমে যদি লিপ্ত করেন বা যৌনকর্মী হিসেবে যদি তাকে কাজ করানো হয় বা নীতি গর্হিত কোনো যদি কাজ করানো হয় বা কাজের যদি ঝুঁকির সম্ভাবনা থাকে সেই ক্ষেত্রে হবে আরেক ধরনের শোষণ। ধারা ধারা ৮০-২। আর ধারা ৮০-৩, ধারা ৮০-৩-এ বলা হয়েছে কোনো ব্যক্তি উপধারা ১ বা ২ এ উল্লেখিত পদ্ধতিতে শোষিত বা কাজে লাগানো শিশুর শ্রমের ফল যদি ভোগ করেন বা নৈতিকতা বিরোধী বিনোদনের কাজে শিশুকে ব্যবহার করেন তাহলে তিনি সংশ্লিষ্ট দুষ্কর্মের সহায়তার জন্য দায়ী হবেন। ধারা ৮০-৩, ধারা ৮০-৩টা পড়তে ভুলে গেছিলাম। ধারা ৮০-৩টা হলো যদি কোনো ব্যক্তি উপধারা ১ এবং উপধারা ২ এর বিধান যদি লঙ্ঘন করেন তাহলে ওই ব্যক্তি দুষ্কর্মের সহায়তার জন্য দায়ী হবেন। দুষ্কর্মে সহায়তা, দুষ্কর্মের সহায়তা ধারা দণ্ডবিধির ১০৯। দুষ্কর্মে সহায়তা। ধারা ৮১-তে বলা হয়েছে সংবাদ মাধ্যম কর্তৃক শিশু বিষয়ক কোনো তথ্য বা কোনো গোপনীয় তথ্য কি করা যাবে না, প্রকাশ করা যাবে না, প্রচার করা যাবে না। আর যদি কোনো ব্যক্তি এই কাজটি করেন তাহলে সেই ব্যক্তি অপরাধী হবেন। আর যদি কোনো প্রতিষ্ঠান করেন তাহলে ৮১-২ অনুযায়ী তারা ৮১-৩ অনুযায়ী তারা কি হবেন? তারা অপরাধী হবেন। ৮১-২ অনুযায়ী যদি কোনো ব্যক্তি করেন তাহলে তিনি অপরাধী হবেন। আর ৮১-৩ অনুযায়ী যদি কোনো প্রতিষ্ঠান বা কোনো সংস্থা বা কোনো সমিতি এই কাজটি করেন তাহলে তারা অপরাধী হবেন। ধারা ৮১-৩। ধারা ৮২-তে বলা হয়েছে শিশুকে পলায়নের যদি কোনো শিশুকে পলায়ন করার জন্য যদি কোনো ব্যক্তি সাহায্য করেন তাহলে সেই ব্যক্তি অপরাধী হবেন। ধারা ৮২। ধারা ৮২। ধারা ৮৩-তে বলা হয়েছে মিথ্যা তথ্য প্রদানের ক্ষতিপূরণ। যদি কোনো ব্যক্তি আদালতে হাজির হয়ে শিশু সম্পর্কে বা কোনো ব্যক্তি সম্পর্কে যদি মিথ্যা তথ্য প্রদান করেন তাহলে আদালতের নিকট যদি এটা প্রতীয়মান হয় যে এই বিষয়টি আসলে মিথ্যা বা ভিত্তিহীন বা তুচ্ছ ঘটনা বা বিরক্তিকর কোনো কিছু যদি হয় তাহলে আদালত কি করতে পারেন? ওই ব্যক্তিকে জরিমানা করতে পারেন বা ওই ব্যক্তিকে দণ্ডনীয় করতে পারেন বা অপরাধী হিসেবে গণ্য করতে পারেন। অপরাধী হিসেবে যখন গণ্য করা হবে তাহলে তাকে অপরাধের জন্য ২৫,০০০ টাকার ঊর্ধ্বে যে কোনো পরিমাণ অর্থের জন্য জরিমানা করতে পারেন, অথবা অনাদায়ে এই ২৫,০০০ টাকার ঊর্ধ্বে যে কোনো টাকা যদি তাকে জরিমানা করা হয়, সে যদি ওই টাকা যদি না দেয়, জরিমানা যদি না দেয় তাহলে অনাদায়ে তাকে অনধিক ৬ মাস বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় করা যাবে। তবে শর্ত থাকে যে কোনো ব্যক্তিকে এরূপ দণ্ড প্রদান করার পূর্বে বা জরিমানা প্রদান করার পূর্বে কি করতে হবে? তাকে কারণ দর্শানোর নোটিশ দিতে হবে এবং সেই কারণ দর্শানোর নোটিশের প্রেক্ষিতে ওই ব্যক্তি যদি কারণ দর্শায় তাহলে সেই বিষয়টি অবশ্যই বিবেচনায় নিতে হবে। ধারা ৮৩। তাহলে ধারা ১ থেকে ধারা ৮৩ পর্যন্ত কোনো ধারায় যদি সমস্যা থাকে, পরবর্তী ক্লাসে অবশ্যই জানাবেন। এর বাইরে আর পড়ার দরকার নাই। এখানে ১০০ পর্যন্ত ধারা আছে, এখানে এতগুলো ধারা লাগবে না। যতটুকু পড়া হয়েছে মাশাআল্লাহ অনেক, এর বাইরে আর লাগবে না। যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু যদি জানার থাকে বা কোথাও যদি বুঝতে না পারেন সে বিষয়টা অবশ্যই পরবর্তী ক্লাসে অবশ্যই জানাবেন। আর আজকে যে পড়া হলো এখানে ৭৬ ধারা থেকে ৮৩ ধারা পর্যন্ত কোনো ধারায় কোনো সমস্যা আছে বা কোনো প্রশ্ন আছে? না স্যার, প্রশ্ন নাই, তোর পরে জানাবো স্যার যদি কোনো সমস্যা থাকে। আজকে পড়বেন, পড়ার পর যদি মনে হয় যে না কোথাও কোনো সমস্যা বুঝতে পারে নাই বা বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই জানাবেন। কারণ ৭০ ধারা থেকে ৮৩ ধারা পর্যন্ত, ৭০ ধারা থেকে ৮৩ ধারা পর্যন্ত গুরুত্বপূর্ণ। ওইদিকে ৫২ ধারা আছে, ৪৪ ধারা আছে, ২৯ ধারা আছে, এগুলা আবার গুরুত্বপূর্ণ। আবার ১৫ ধারায় যে রিপোর্টটা আছে, ১৫ ধারার রিপোর্ট ১৩, ১৪, ১৫, এই ১৫ ধারার রিপোর্ট এগুলাও গুরুত্বপূর্ণ। ১৩, ১৪, ১৫ পুলিশের কার্যক্রম, এখানে আমাদের প্রশ্ন আসতে পারে। ২৯ ধারায় আদালত কর্তৃক জামিন, এটাও প্রশ্ন আসতে পারে। তারপর
44 ধারায় গ্রেপ্তার, পুলিশ অফিসার কর্তৃক গ্রেপ্তার, কখন গ্রেপ্তার করা যাবে কখন করা যাবে না, এই বিষয়েও প্রশ্ন হতে পারে। তারপর আপনার জবানবন্দি যে গ্রহণটা, জবানবন্দি গ্রহণ, এটাও পুলিশের আসতে পারে, পুলিশের প্রশ্ন সম্পর্কে আসার সম্ভাবনা আছে। তারপর 70 ধারা থেকে 83 ধারা পর্যন্ত এখানে প্রশ্ন আসার সম্ভাবনা আছে, এর বাইরে আর প্রশ্ন আসার সম্ভাবনা নাই। মোটামুটি 14-15টা যদি ধারা পড়া যায় বা 15-17টা ধারা পড়া গেলেই এগুলাই এগুলাই লাগবে, এর বাইরে আর লাগবে না। তাহলে ইনশাল্লাহ সবাই ভালো থাকেন। আগামী ক্লাস হবে ইনশাল্লাহ, আশা করতেছি শনিবারের দিন সকালে, অথবা শনিবার দিন সকালে ইনশাল্লাহ চেষ্টা করবো। তাহলে ইনশাল্লাহ সবাই ভালো থাকেন, আর সময় মতো ইনশাল্লাহ ক্লাসে আসার চেষ্টা করবেন, আর নিয়মিত পড়াশোনা চালিয়ে যাবেন, নিয়মিত পড়াশোনা ইনশাল্লাহ চালিয়ে যাবেন। তাহলে সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।